চুলকানি আর অ্যালার্জি কি এক? জ্বর আর ম্যালেরিয়া কি এক? না। কথায় কথায় সব চুলকানিকে লোকে অ্যালার্জি বলে, এটা ঠিক নয়। কিছু খাবার মানুষ খেতে ভালোবাসে কিন্তু খেলেই চুলকোয়, যেমন চিংড়ি মাছ, বেগুন। গুলি দিয়ে লোক মারার আগে লোডেড গান থাকতে হবে। জিনস লোড দ্য গান, দ্য এনভায়রনমেন্ট পুশ দ্য। তো আপনার কি কোনো খাবারে অ্যালার্জি আছে? হ্যাঁ, আমি একটু এই ভেজিটেরিয়ান খাবার শুধু খেতে উইদাউট ননভেজ একটু অ্যালার্জি আছে। অ্যালার্জিটা আসলে কি? একটা কিছু খেলেন বা নাক দিয়ে ঢুকলো সিস্টেমে বাইরের জিনিস, এবার যেই সেন্স করলো এই জিনিসটা আবার এসছে, এটা শত্রু, সঙ্গে সঙ্গে ওই অ্যান্টিবডিগুলো ফাটাফাট করে অ্যাক্টিভেটেড হয়ে গেল। যে আমি হসপিটাল বা অন্যান্য জায়গায় দেখেছি কোনো একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে কি চামড়ায় একটা কি দেখে। প্রথম কথা, এই টেস্টগুলো ভ্যালিডেটেড নয়। সেকেন্ড কথা, ওইটা যার সিরিয়াস অ্যালার্জি আছে তাতেই ওটাতে ডেথ হতে পারে। আমি বলছি দিস ইজ নট রেকমেন্ডেড বাই এনি অ্যালার্জি সোসাইটি। কোনো একটা জায়গায় গিয়ে দেখলাম এটা বেশ ভালো বেগুনি ভাজছে, তো আমি অজান্তেই লোভে মানে ওটাকে তুলে খেয়ে নিলাম। তারপরে ভাবলাম আমি তো বেগুন খেলাম, কিন্তু আমার সেদিনকে অ্যালার্জি হলো না। এটা কি হতে পারে? অ্যাবসলিউটলি হতে পারে, কারণ এটা আস্তে 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 বেশিরভাগ ক্ষেত্রে টলারেন্স হয়ে যায়। হ্যাঁ, নট ইন এভরিবডি, সো এটা রেকমেন্ডেড নয়। কি টেস্ট করলে জানা যাবে যে আমার কোন কোন বিষয়ে অ্যালার্জি রয়েছে? ইতিহাস না থাকলে টেস্ট করা যায় না। এই যে 30টা টেস্ট একসঙ্গে করছে, এইগুলো কিন্তু একদম নট রেকমেন্ডেড বাই এনিবডি। আমি কখন বুঝবো এটা অ্যালার্মিং, এটা আমার বাড়িতে ট্রিটমেন্ট চলবে না, আমাকে এক্ষুনি ডাক্তার দেখাতে হবে বা হাসপাতালে যেতে হবে? শ্বাসজনিত যদি কোনো সমস্যা হয়, ইমিডিয়েটলি এমার্জেন্সি যেতে হবে। এরকম ভাবে হয়। ডাস্ট অ্যালার্জি কেন হয়? ডাস্ট থেকে অ্যাকচুয়ালি হয় না, কিন্তু ডাস্টে একটা পোকা থাকে, হাউস ডাস্ট মাইট। চোখেও কি অ্যালার্জি হয়? কিছু সিজনালি হয়। এই অ্যালার্জিক কনজাংটিভাইটিসের চিকিৎসা আইডিয়ালি লোকাল থেরাপি মানে ড্রপ দিয়ে করা উচিত। অনেকে জাঙ্ক জুয়েলারি, অনেক ডাক্তারের গ্লাভসে খোলার সাথে সাথে চুলকানি, এই জিনিসগুলো হয়। এগুলো কি অ্যালার্জি? বিকেলকে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলে, ঠিক যেখানটায় লেগেছে একদম লাল হয়ে করে, এটাও এক ধরনের অ্যালার্জি, কিন্তু ইমিডিয়েট টাইপ নয়। অনেকের পশু পাখিতে অ্যালার্জি হয়, মানে মানে কুকুরের লোম, বেড়ালের লোম। এগুলো কুকুরের লোম, বেড়ালের লোমে অ্যালার্জি, যেটা কোলে উঠলো, হাঁচি শুরু হয়ে গেল, চোখ দিয়ে জল পড়লো, এটা আনফর্চুনেটলি বেশ সমস্যাগত। তো বলছি এত বছর প্র্যাকটিসে কাউকে দেখেন মদে অ্যালার্জি আছে? এবং এটার সায়েন্টিফিক বেসিস আছে। পেটে এমন সব এনজাইম থাকে যে সুগার থেকে মদ তৈরি করে দেয়। পুলিশের কাছে ধরা পড়ে গাড়ি চালাতে চালাতে উল্টোপাল্টা করেছে, এবং এটা একদম ঘটনা যে এটা অটো ইনটক্সিকেশন সিনড্রোম বলে। সবচেয়ে মানে ডেঞ্জারাস কোন পেশেন্টকে দেখেছেন যার উপর আপনার অ্যালার্জি হয়ে গেছে? একজন এসে বলেছিলেন যে আমার স্টেরয়েডে অ্যালার্জি আছে। তখন আমি বলেছিলাম যে অ্যালার্জি হলে তো আমরা স্টেরয়েড দিই, তাহলে আপনাকে কি দেবো? AQI নিয়ে প্রচুর কথা হচ্ছে, অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। তো এর ফলে ভবিষ্যতে আপনারা কিভাবে দেখছেন যে কি কি লাংস ডিজিজ আরো প্যান্ডেমিকের মতন বাড়তে পারে? কোনো স্পেসিফিক অসুখ নয়, সব কিছু বেড়ে গেছে অল্লাহ। কসমেটিক প্রোডাক্টের জন্য কি অ্যালার্জি হতে পারে, মানে যেমন ধরুন হেয়ার ডাই বা ডিওড্রেন্ট? নিশ্চয়ই হতে পারে। ওটা ইউজুয়ালি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়। ডাক্তারবাবু থেকেও জানি যে মুখের ভেতর কি কি অ্যালার্জি। ঠোঁটটা ফুলে যাবে, তারপরেই বিখ্যাত লোক রয়েছেন জীব। যা যা ডাক্তারবাবু বললেন সেগুলো ওই মুখের ভেতরে, মানে দাঁতটা ছেড়ে দিয়ে, দাঁতের কোনো এরকম অ্যালার্জিক রিয়াকশন কিছু হয় না। আমি কিন্তু বাচ্চাদের অ্যালার্জি সম্বন্ধে একদম বক্তব্য রাখছি না, আমি অ্যাডাল্ট অ্যালার্জি। তার মানে ওর যা প্রশ্ন আপনি উত্তর দেবেন না। আমি আর বাচ্চা নেই, বাচ্চার বাবা। Injection. হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। ইনজেকশন পডকাস্টের আরো একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। এবং আজকের এপিসোডটা যেই বিষয়টা নিয়ে, যেই রোগটা নিয়ে, মানে আপনাদের সবার আছে কোনো না কোনো বিষয়। না চ্যাটার্জি, না মুখার্জি, ব্যানার্জি বলতো না ব্যানার্জি। আজকে এপিসোড নিয়ে হবে শুধু অ্যালার্জি। আচ্ছা, চুলকানি আছে মানুষের, আর অ্যালার্জিও। আচ্ছা, এই ব্যাপারটাকেই আজকে আমরা বুঝবো। আমাদের সাথে রয়েছেন ডক্টর সুমিত সেনগুপ্ত। নমস্কার, আরো একবার আপনাকে স্বাগত জানাই। হ্যাঁ, নমস্কার। তো এর আগে আমরা ফুসফুস নিয়ে ডাক্তারবাবুর সাথে কথা বলেছি, পালমোনোলজিস্ট ডাক্তারবাবু, আপনারা জানেন। রেসপিরেটরি স্পেশালিস্ট। ডাক্তার, আপনি কি শিফট করে ফেলেছেন? ডার্মেটোলজিতে চলে গেলেন কেন? ওই যে ও পাশ থেকে ফোরন কাটলো, রেসপিরেটরি কিন্তু শুধু লাং নয়, আচ্ছা। পুরো সিস্টেম। হাইপার সেন্সিটিভিটি বা অ্যালার্জি, যেটা নিয়ে আপনাদের আজকে প্রথম আপনার বাইরের জিনিস শরীরে ঢোকে শ্বাসের সঙ্গে, মুখে খাওয়ার সঙ্গে।
এই দুটো জিনিসই রিলেটেড, একের সঙ্গে এক। অতএব রেসপিরেটরি সিস্টেমের অ্যালার্জি ইজ ওয়ান অফ দ্য মেজর টাইপস অফ অ্যালার্জি। বাইরের জিনিসে শরীর রিয়্যাক্ট করছে, এইটি হচ্ছে গিয়ে প্রধান অ্যালার্জির মূল মন্ত্র আর কি। এই কনফিউশনটা আগে দূর করুন, চুলকানি আর অ্যালার্জি কি এক? একদম নয়। জ্বর আর ম্যালেরিয়া কি এক? না। ম্যালেরিয়াতে জ্বর হয়, অ্যালার্জিতে চুলকানি হতে পারে। এই অ্যালার্জি হচ্ছে একটা অসুখ যেটার কিছু বেসিক সায়েন্টিফিক্যালি প্রোভেন উপায়ে কিছু জিনিসের সমস্যা হয়। এবারে যেটা হয়েছে যে কথায় কথায় সব চুলকানিকে লোকে অ্যালার্জি বলে, এটা ঠিক নয়। বেশিরভাগ চুলকানি অ্যালার্জি নয়। তার মানে বুঝতে পারলেন যে চুলকানি মানেই অ্যালার্জি নয়, অ্যালার্জিটা একটা অন্য জিনিস। তো আসুন ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নিই যে অ্যালার্জিটা আসলে কি। অ্যালার্জি একটা বেশ কমপ্লিকেটেড, ইনফ্যাক্ট বলতে পারেন সাব সেকশন অফ মেডিসিন। অ্যালার্জি অনেক রকমের হয়, যেটা সবচেয়ে কমন, যেটা নিয়ে আমি ফোকাস করব, ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি। ইমিডিয়েট কথাটা খুব প্রযোজ্য। একটা কিছু খেলেন বা নাক দিয়ে ঢুকলো সিস্টেমে, বাইরের জিনিস, প্রোটিন হতে হয়, একটা জিনিস বাদে প্রোটিন হতে হবে, নাকে ঢুকলো, রেসপিরেটরি সিস্টেমে ঢুকলো, অথবা খেলেন মুখে গলায় সলো করলেন, এই জিনিসের প্রোটিন থেকে কোনো এক সময় আপনার সেন্সিটাইজ হয়ে শরীরে অলরেডি ঘুরে বেড়াচ্ছে অ্যালার্জির অ্যান্টিবডি, ইমিউনোগ্লোবুলিন ই, খুব স্পেসিফিক্যালি বলতে গেলে। এবার যেই সেন্স করলো কয়েক সেকেন্ডের মধ্যে হওয়ার কথা যে এই জিনিসটা আবার এসছে, এটা শত্রু, সঙ্গে সঙ্গে ওই অ্যান্টিবডিগুলো ফাটাফাট করে অ্যাক্টিভেটেড হয়ে গেল, গিয়ে আমাদের সারা শরীরেই আছে, চামড়ায় আছে, লাঙের মধ্যে আছে, মাস্ট সেল বলে, তারা অ্যাক্টিভেট হয়ে গেল। অ্যান্টিবডি অ্যাক্টিভেট হলো, সেলগুলো বসে আছে অনেক অস্ত্রশস্ত্র নিয়ে, অ্যাক্টিভেট হয়ে গেল, সেইগুলো ডিগ্র্যানুলেট হয়, মানে সেল থেকে সব অস্ত্রশস্ত্র ছেড়ে দিল সিস্টেমে। তাতে কি চামড়ায় হলে আমবাত, চাকা চাকা চুলকানি, লাল লাল, খুব সহজ। এটার যে প্রধান কেমিক্যাল যেটাতে এইটা করে তার নাম হচ্ছে হিস্টামিন। তাই জন্য অ্যান্টি হিস্টামিনিক ওষুধ দিলে চামড়ার এই ইমিডিয়েট অ্যালার্জিক রিয়াকশন ব্লক হয়। এবার উল্টোভাবে দেখুন, ওই সেলগুলো কিন্তু অ্যালার্জি ছাড়াও অ্যাক্টিভেটেড হয়, শুধু অ্যালার্জির জন্য বসে নেই। তাহলে অনেক চুলকানি হয় যেটা অ্যালার্জির জন্য হয়েছে তা নয়, কিন্তু অ্যান্টিহিস্টামিনিকেই কাজ করবে। তার মানে এই ওষুধটা কাজ করছে মানে অ্যালার্জি হয়েছে তা নয়, এটা অ্যান্টিহিস্টামিনিক, হিস্টামিন বেসড অ্যালার্জিতে কাজ করবে, প্লাস হিস্টামিন বেসড যে কোনো চুলকানিতে কাজ করবে। এটা হচ্ছে এক নম্বর। আর এটা ফুসফুসে, যেটা আমার কোর এরিয়া, তাতে কি করে, ঠোঁট ফুলে যায়, জিভ জ্বালা করে, ফুলে যায় ভেতরে শ্বাসনালীর কাছে, লাঙ্গে যাদের অ্যাজমা থাকে তাদের সাঁই সাঁই বেড়ে যায়, এইগুলো খুব সাংঘাতিক। আর খুব বেশি সিস্টেম্যাটিক হলে ব্লাড প্রেশার ড্রপ করে মারা যায় লোকে, এটাকে অ্যানাফাইল্যাক্সিস বলে। এটা ধরুন 1000-এ একজনের হয়। অ্যানাফাইল্যাক্সিস ইজ দ্য মোস্ট সিভিয়ার ফর্ম অফ অ্যাকিউট অ্যালার্জি। এবার অ্যানাফাইল্যাক্সিসের ইমিডিয়েট মার্ভেলাস চিকিৎসা আছে। সমস্যা হচ্ছে সেটার প্রথম কথা লোকে প্রয়োগ করে না বা বুঝতে পারে না, আর দ্বিতীয় কথা হচ্ছে তার যেটা অ্যাভেলেবিলিটি আছে সেগুলোর দাম এমন বাড়িয়ে রেখেছে যে লোকের পক্ষে সম্ভব না। অ্যাড্রিনালিন, আমাদের ইনজেকশন অ্যাড্রিনালিন 5 টাকায় ভায়াল পাওয়া যায়, কিন্তু এমার্জেন্সিতে তো আপনি পকেটে অ্যাড্রিনালিন নিয়ে ঘুরছেন না যে খুলবেন, ইনজেকশন বার করে দিলে সবাই বেঁচে যাবে যদি অ্যাড্রিনালিন। ওই অ্যানাফাইল্যাক্সিস বলছি, ব্লাড প্রেশার ড্রপ, গলাটা আটকে গেছে, সাই সাই হচ্ছে, কিন্তু সেগুলো একটা ইনজেক্টেবল পাওয়া যায় এপিপেন বলে, সেগুলো ভারতবর্ষে অ্যাভেলেবল নয়, আনাতে হয়, বিশাল দাম। সেটার সুবিধা হচ্ছে পকেটে বা ব্যাগে থাকে, যার নোন অ্যানাফাইল্যাক্সিস একবার হয়েছে তার কাছে থাকার কথা, শাট করে এরমভাবে মারলেই, যেরকম ইনসুলিনের ইনজেকশন পাঁচ করে অটোমেটেড হয়ে যায়, কিছু করতে হয় না। তো সেইগুলো হচ্ছে অ্যাকচুয়াল ট্রিটমেন্ট অফ সিভিয়ার অ্যালার্জি, মানে অ্যানাফাইল্যাক্সিস। এইটি একটা সাংঘাতিক জিনিস। এইটি সম্বন্ধে যদি কারো থাকে, যে জিনিসে হয়েছে বার করা এবং অ্যাভয়েড করা, প্লাস সঙ্গে এই ধরনের চিকিৎসা রাখা ম্যান্ডেটারি। এটাই চিকিৎসা, আর কোনো চিকিৎসা নেই। অ্যাভয়েড, প্ল্যান ফর সিভিয়ার রিয়াকশন। এটা কিন্তু
হাজারে একজন অ্যালার্জি যাদের আছে তাদের এইটা হয়, সবার হয় না। বেশিরভাগই ওই একটু চুলকাচ্ছি, একটু শ্বাসকষ্টটা বেড়ে গেছে, তার আলাদা একটা অ্যান্টিহিস্টামিনিক ট্যাবলেট খেলেন, শ্বাসকষ্ট হলে ইনহেলার বা নেবুলাইজার নিলেন, এই সবগুলো। আমরাও এটা নিয়ে প্রচণ্ড ভুগি, মানে ভুগি মানে কি, চিন্তায় থাকি। কেননা আমরা ডেন্টাল সার্জনরা তো আমাদের ডেন্টাল চেম্বারে পেশেন্টের অ্যানেস্থেশিয়া দিয়ে থাকি, লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে থাকি। তো লোকাল অ্যানেস্থেশিয়ার ভিতরে একটা জিনিস থাকে, ওই লিগনোকেনে বেশি হয় না অ্যালার্জি, একটা প্রিজারভেটিভ থাকে মিথাইল প্যারাবেন। তো ওই মিথাইল প্যারাবেনের একটু প্রবলেম হতে পারে অ্যালার্জিক। তো যদি সেটা কখনো কোনো ডেন্টাল চেম্বারে হয়, সেটা কিন্তু মারাত্মক, যেটা এক্ষুনি ডক্টর সেনগুপ্ত বললেন। ডেন্টালের সুবিধা হচ্ছে আপনি তো ড্র করে, দাদা 5 টাকার একটা ইনজেকশন ড্র করে রেখে দিয়েছেন, আপনার তো কিছু এসে যাচ্ছে না, তাহলে এই হচ্ছে ফাট করে দিয়ে দাও, 5 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। সমস্যা হচ্ছে যা অজানা যাদের, একদম, এবং তারা হাতে কাছে এই ইনজেকশন নেই, সেখানে এই সিভিয়ার অ্যালার্জি, অ্যানাফাইল্যাক্সিস, অ্যালার্জি বলবো না, অ্যালার্জি 99.99% এইসব জিনিস হয় না, কিন্তু যাদের হয় এটা সাংঘাতিক, লোকে মারা যায়। মারণ অ্যালার্জি, অ্যানাফাইল্যাক্সিস, এটা হচ্ছে কথাটার নাম। আপনিও খেতে ভালোবাসেন, আমরাও খেতে ভালোবাসি। এটা হচ্ছে কিছু খাবার মানুষ খেতে ভালোবাসে কিন্তু খেলেই চুল করে, যেমন চিংড়ি মাছ, বেগুন, ডিম, এই এই স্পেসিফিক কিছু খাবারে দেখেছি যে একটু অ্যালার্জিক রিয়াকশন হয়। এটা বদনাম আছে এই খাবারগুলোর। বদনামের কিছু নেই, এই শুনুন, এইটা যেগুলো চিংড়ি মাছ, ডিম বললেন, ডিমটা অ্যাডাল্টে অতটা হয় না। আচ্ছা, আমি কিন্তু একটা ক্যাভিয়েট করে দিচ্ছি, আমি কিন্তু বাচ্চাদের অ্যালার্জি সম্বন্ধে একদম বক্তব্য রাখছি না, আমি অ্যাডাল্ট অ্যালার্জির কথা বলছি। ওর যা প্রশ্ন আপনি উত্তর দেবেন না। আমি আর বাচ্চা নেই, বাচ্চার বাবা। অ্যাডাল্ট অ্যালার্জিতে এগ খুব আনকমন, এগ, হুইট মানে গমের প্রোডাকশন, আর দুধে বাচ্চাদের হয় ইউজুয়ালি, আস্তে 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 ঠিক হয়ে যায়। সো ওটা একটা আলাদা এরিয়া, যেটা ওই খাবার রেস্ট্রিক্ট করার ব্যাপার, এগুলো নিয়ে পিডিয়াট্রিশিয়ান, বাচ্চাদের স্পেশালিস্টদের খুব দেখতে হয়। অ্যাডাল্টের এগ ইজ খুব আনকমন, খুব আনকমন। চিংড়ি মাছে খুব কমন, শেলফিশ, যে কোনো শেলফিশ, কাঁকড়া, যে কোনো ওই গ্রুপটায়। আর আপনার একটা আছে যেটা রেয়ার আর আমাদের দেশে, কিন্তু চিনে বাদাম, পিনাট নাট অ্যালার্জি, দ্যাট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তো আবার ওই প্রথম দেখতে হবে যে যদি সিভিয়ার অ্যালার্জি হয় সেটা একরকম, আর যদি সিভিয়ার না হয় there is only one treatment to avoid that food. ডায়াগনোসিস খুব সহজ, ডাক্তার লাগে না অ্যাকচুয়ালি। একটা জিনিস যেখানে লাগলো, মুখ টুক, সেখান থেকে শুরু, একটু জ্বালা, ফুলে যাওয়া, তারপরে গিয়ে চামড়ায় চাকা চাকা দাগ, 8 ঘন্টা থেকে 1 ঘন্টা, ম্যাক্সিমাম 2 ঘন্টার মধ্যে হতে হবে, তারপরে হলে হবে না। আর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া তো ইট ইজ রিপ্রোডিউসেবল, প্রত্যেকবার দিলে হবে। এর ডায়াগনোসিস ব্লাড বা স্কিন টেস্ট থেকে হয় না, এটা ইতিহাস থেকে হয়। কনফিউজিং যদি থাকে তাহলে টেস্ট করা যেতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে দরকার পড়ে না টেস্ট করতে। এই ধরনের রিয়াকশনে সমস্যা হয়, ওই ধরুন কাকটা উড়ে গেল, ধপ করে তালটা পড়লো, আমি সকালবেলা চিংড়ি মাছ খেলাম, বিকেলবেলা আমার গায়ে চাকা চাকা বেরোলো, ওটা কিন্তু অ্যালার্জি নয়। তো এরকম কেউ যদি এসে বলে, আমি বললাম সকালবেলা চাও খেয়েছেন, চায় হয়নি কেন, কি করে বুঝলেন? বলো তারপরে তো আবার চা খেয়েছি, আপনি ওই যে, তাহলে পরে ওই চিংড়ি মাছ খেয়ে 2 বার যদি পরপর হয়, আর ওই টাইম ফ্রেমটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, 90% 1 ঘন্টার মধ্যে হয়, 2 ঘন্টার পরে হলে ইট ইজ নট ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি। এই কয়েকটা খাবারেই কেন অ্যালার্জি হয়? দুটো লেভেলে আপনার প্রশ্নটা উত্তর দেয়, ফিলোসফিক্যাল লেভেলে অসুখ কেন হয় থেকে শুরু করে। না, আমি দেখেছি এত কেউ বলে না মুরগির মাংস অ্যালার্জি আছে, অ্যালার্জি হয়, খুব কম শুনেছি। এবং আমি পরে এটা বলছি, এটা হচ্ছে লোডেড গান। লোডেড গানের কনসেপ্টটা জানেন না? এটা হচ্ছে একটা গুলি দিয়ে লোক মারার আগে লোডেড গান থাকতে হবে। জিনস লোড দ্য গান, দ্য এনভায়রনমেন্ট পুলস দ্য ট্রিগার। খুব সহজ ব্যাপার। এবারে এই যে জেনেটিক প্রিডিসপোজিশন কম বেশি সবার আছে, কারো একদম কম, তার কোনোদিন হবে না যাই খান, আর কারো বেশি, তার পিয়েতে হচ্ছে। এবারে এটার আমাদের শরীরে সবার প্রথম 6 মাস থেকে 1 বছরে ইমিউন সিস্টেম তৈরি হয়। সেই তৈরি হওয়ার সময় এটাকে হাইজিন হাইপোথেসিস বলে, যে অ্যালার্জি বেড়ে যাচ্ছে, আগে এত অ্যালার্জি ছিল না। এটা কিছু মাত্রায় ঠিক, পুরোটা ঠিক নয়, কিন্তু ছোটবেলায় মাল্টিপল ইনফেকশনস হয়ে আমাদের ইমিউনিটিটাকে পুশ করা হয় অ্যান্টি ইনফেক্টিভের দিকে, রাদার দ্যান
এই প্রোটিনে কি হলো তাতে দুটো ফেজ, একটা হচ্ছে ইনফেকশন, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ইত্যাদি। একটা এবার কি হয়েছে, অ্যাজ হিউম্যান বিংস আর ইভলভিং, স্ট্যান্ডার্ডস অফ কেয়ার ভালো হচ্ছে, ইনফেকশনের রেট কমে যাচ্ছে বাচ্চাদের। তারপরে যাদের জেনেটিক প্রিডিসপোজিশন ছিল তারা ওই অ্যান্টি ইনফেক্টিভিটির দিকে ইমিউনিটি না করে এই প্রোটিনটাই শত্রু, ধর বেটাকে ইয়ে কর। আই উড সে ইটস আ ওয়েল এস্টাবলিশড থিওরি, হাইজিন হাইপোথেসিস বলে, যে কারণে প্রত্যেক জেনারেশনের অ্যালার্জি বাড়ছে, কারণ প্রত্যেক জেনারেশনের হেলথ কেয়ারও বাড়ছে, বাচ্চাদের ইনফেকশন আর হয় না, মানে হয় না কথাটা ভুল, রিলেটিভলি কম হয়, অফকোর্স হয়। তো ডাক্তারবাবু, আপনি এক্ষুনি যে বললেন খাবারের ব্যাপারে, তো আমি যদি বলি যে আমি একদিন ডাল ভাত আর বেগুন ভাজা খাচ্ছিলাম, বেগুন ভাজা খাওয়ার সাথে সাথে আমার এরকম গায়ে লাল লাল দাগ হয়ে গেল, ঠোঁট ফুলে গেল, অ্যালার্জি আছে বেগুনে। তো আমি ভুলেই গেছি, আমি 15 বছর বাদে কোনো একটা জায়গায় গিয়ে দেখলাম এরা বেশ ভালো বেগুনি ভাজছে, তো আমি অজান্তেই লোভে মানে ওটাকে তুলে খেয়ে নিলাম। তারপরে ভাবলাম আমি তো বেগুন খেলাম, কিন্তু আমার সেদিনকে অ্যালার্জি হলো না। এটা কি হতে পারে? অ্যাবসলিউটলি হতে পারে, কারণ এটা আস্তে 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 বেশিরভাগ ক্ষেত্রে টলারেন্স হয়ে যায়। হ্যাঁ, নট ইন এভরিবডি, সো এটা রেকমেন্ডেড নয় একটু বেগুন খেয়ে দেখি অ্যালার্জিটা আছে কিনা, নট রেকমেন্ডেড, বাট দিস হ্যাপেন্স অল দ্য টাইম। আমার নিজের চিংড়ি মাছে অ্যালার্জি ছিল ছোটবেলায়, এখন আমি গলদা থেকে আরম্ভ করে কুচো থেকে সব খাই। হ্যাঁ, সো ইট ওয়্যারস অফ, সিস্টেম রিবুট করে আস্তে আস্তে, কিন্তু সবার ক্ষেত্রে করে না। অতএব প্রথম কথা হচ্ছে যে যদি সিভিয়ার অ্যালার্জি, যেটা কথা বললাম, সিস্টেমিক সিমটম হয়েছে, কোনো দিন ট্রাই করা যাবে না, একদম নয়, কোনো মাত্রাই নয়। নন সিভিয়ার অ্যালার্জি যদি হয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা যায় উইথ এজ ইট স্লোলি ওয়েনস অফ, দের ইজ সাম লেভেল অফ ইমিউন টলারেন্স টু দ্য অ্যালার্জেন, বাট নট রেকমেন্ডেড যে আপনি চেষ্টা করে দেখুন। এবং এইটা বললে তো লোকে শোনে না, মাঝে মধ্যেই চেষ্টা করে, বলে হ্যাঁ আবার হয়েছিল, একটু মুখটা একটু লাজুক লাজুক করে বলে হ্যাঁ একটু খেয়ে ফেলেছিলাম গলদা চিংড়ি, তাতে একটু আবার হয়েছিল, আমি একটু সঙ্গে অ্যালেগ্রা নিয়ে করি। তাহলে এইগুলো একদম করবেন না, সমস্যায় পড়লে খুব সমস্যা হয়ে যাবে। ধরুন আমার চিংড়ি মাছের অ্যালার্জি বা কাঁকড়ায় অ্যালার্জি, আমার কি সারবে না? মানে আমি কি আর কোনোদিন খেতে পারবো না? কারো কারো কমে যায়, কারো কারো পারসিস্ট করে, খুব রেয়ারলি বেড়েও যায়। কিন্তু এটা নট রেকমেন্ডেড যে আপনি একটু মাঝে মধ্যে জিভটা বার করে একটু চেটে দেখি, এরকম করলে চলবে না। টেস্ট করে এটা প্রেডিক্ট করা সম্ভব নয়, আপনার অ্যালার্জি আছে, টেস্ট করলাম এটা, তাহলে আপনার অ্যালার্জি চলে গেছে, এরকমভাবে বলাটা ইজ এখনও রেকমেন্ডেড নয়। একটাই সিঙ্গেল পয়েন্টে ওটা অ্যাভয়েড করুন। হ্যাঁ, বাট খাবার দাবার নিশ্চয়ই অ্যাভয়েড করতে বলবেন না? চিংড়ি মাছটা না খেলেও চলে। না না না, চলে না, মানে যাদের অ্যালার্জি আছে, মানে আমাদের সত্যি খারাপ লাগছে। তো আপনার কি কোনো খাবারে অ্যালার্জি আছে? হ্যাঁ, আমি একটু এই ভেজিটেরিয়ান খাবার শুরু খেতে, উইদাউট ননভেজ একটু অ্যালার্জি আছে। মানে শুধু ভেজিটেরিয়ান, কেমন অম্বল, একটা কেমন অম্বল অম্বল, এটা আমার মনে হয় সব বাঙালিরই রয়েছে। একদমই হ্যাঁ। আছে। ওই তো সেই আবার ইতিহাস, হিস্ট্রি শিট পেশেন্ট আসলে হয়, এক ভদ্রলোক লেখা থাকে ভেজ না নন ভেজ, ঠিক করতে হবে কোনটা, উনি পাশে লিখেছিলেন বোথ। হ্যাঁ, ওইটি আমার মনে হয় সবচেয়ে ভালো ব্যালেন্সড ডায়েট। এটা তো ভেজ এবং নন ভেজ বোথ যাতে আপনি রান্না করে খেতে পারেন, তাই আপনার জন্য রয়েছে আমাদের গিফট পার্টনার শালিমারের তরফ থেকে গিফট হ্যাম্পার। এই এখানে সমস্ত রান্নাঘরের সামগ্রী রয়েছে, মশলা, এবং রয়েছে শালিমারের আইকনিক নারকেল তেল। স্যারকে ক্লিনভাবে দিয়ে দিই। ধন্যবাদ, থ্যাংক ইউ। আর একটা দেখেছি অ্যান্টিবায়োটিক অ্যালার্জি, এবং অনেক ক্ষেত্রে আমি হসপিটাল বা অন্যান্য জায়গায় দেখেছি কোনো একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে কি চামড়ায় একটা কি দেখে। এটা অ্যান্টিবায়োটিকে হতে পারে, যে কোনোতেই হতে পারে। পেনিসিলিন এর অ্যালার্জি হচ্ছে, পেনিসিলিন গ্রুপের এখনও 80 থেকে 85 সংখ্যক ব্যাকটেরিয়াতে আমরা ইউজ করতে বাধ্য হই, কারণ দ্যাট ইজ স্টিল সবচেয়ে ভালো পেনিসিলিন গ্রুপে, পেনিসিলিন ইটসেলফ নয়, তার গ্রুপে। তার অ্যালার্জি ইজ আ সিগনিফিকেন্ট প্রবলেম, অ্যানাফাইল্যাক্সিসও হতে পারে, সিভিয়ার অ্যালার্জিও হতে পারে। এইটার যে জিনিসটা আছে তাতে আবার বলছি, ইতিহাস থেকে ডায়াগনোসিস হয়, টেস্ট ক্যান অনলি কনফার্ম অর রিফিউট। ইতিহাসটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে আনমনিটর্ড স্কিন টেস্টিং করছে, এগুলো বারণ করে দিয়েছে। দুটো অপশন, আপনি গেলেন ইঞ্জেকশন দেবে, পেনিসিলিন গ্রুপের আছে, আপনাকে জিজ্ঞেস করলো আগে পেনিসিলিন গ্রুপের নিয়েছেন, আপনি বললেন হ্যাঁ নিয়েছি, কোনো অসুবিধা নেই, দিয়ে দেবে, কোনো টেস্টের দরকার নেই। 2 নম্বর হচ্ছে বললেন যে হ্যাঁ এক সময় আমি একটা কি খেয়েছেন এটা আছে, তাহলে টেস্ট করতে হয় না, অ্যালার্জি স্পেশালিস্টকে রেফার করতে হয়,
টেম্পোরারিলি পেনিসিলিন ছাড়া অন্য গ্রুপের দিতে হয়, করে এবার অ্যালার্জি স্পেশালিস্ট ইতিহাস নিয়ে পুরো চেকলিস্ট আছে, করে করবে। এই যে একটা বান্ড টেস্ট করে করছে, প্রথম কথা এই টেস্টগুলো ভ্যালিডেটেড নয়, সেকেন্ড কথা ওইটা যার সিরিয়াস অ্যালার্জি আছে তাতেই ওটাতে ডেথ হতে পারে। সো একদম ক্যাটেগরিক্যালি prophylactic testing for penicillin allergy is not recommended unless you are in specialist hands. নার্সরা এসে কুচ করে দিয়ে চলে গেল, ওই জিনিসটা চারদিকে করছে, একদম কন্ট্রা ইন্ডিকেটেড, করার কথা নয়। ইতিহাস নেওয়ার কথা, যদি কোনো সন্দেহ থাকে পেনিসিলিন অ্যালার্জি আছে, অ্যাভয়েড পেনিসিলিন, গেট স্পেশালিস্ট হেল্প, তারা দরকার পড়লে টেস্ট করে দেখবে। এইটি হচ্ছে একমাত্র টেস্ট করার। সত্যি যদি দরকার পড়ে ডি রেজিস্ট্রেশন বলে, স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে যে 95% মানে 20 জনের মধ্যে 19 জন যারা বলে পেনিসিলিন অ্যালার্জি আছে তাদের নেই অ্যালার্জি। এই জিনিসটি হ্যাজ বিকাম পাবলিক হেলথ নাইটমেয়ার। তাদের তো অন্য বড় রকমের বিশাল দামি একটা ওষুধ দিতে হচ্ছে, পেনিসিলিন দেবো না তাহলে এটা দিতে হবে। সেই জিনিসটা ডি রেজিস্টার করা এখন গাইডলাইন্সে চলে এসছে, যে যদি কেউ বলে পেনিসিলিন তখন দিও না, কিন্তু তাকে রেফার করো, তার আদৌ আছে কি না দেখতে হবে। অনেক রকমের টেস্ট হয়, আমাদের দেশে সব কিছু পাওয়া যায় না। সবচেয়ে সহজ টেস্ট যদি সিভিয়ার অ্যালার্জি না থাকে হচ্ছে অ্যামক্সিসিলিন বাচ্চার সিরাপ বসিয়ে রেখে ওই অ্যাড্রিনালিন পাশে রেখে 50 মিলিগ্রাম দাও, 1 ঘন্টা দেখো, 100 মিলিগ্রাম দাও, 1 ঘন্টা দেখো, 200 মিলিগ্রাম দাও, 1 ঘন্টা দেখো, এরকম করতে করতে ডাবল করতে করতে 500 মিলিগ্রাম থেকে 1 গ্রাম যদি খেয়ে কোনো রিয়াকশন না হয়, ডি রেজিস্টার্ড ফ্রম পেনিসিলিন অ্যালার্জি। এই জিনিসটা অবভিয়াসলি আন্ডার স্পেশালিস্ট দিয়ে হতে হবে এবং করার দরকার। তাৎক্ষণিক আপনি এসছেন একটা নিউমোনিয়া নিয়ে, গলব্লাডার নিয়ে, আপনাকে পেনিসিলিন না দিয়ে অন্য ওষুধ দিলাম, অনেক হায়ার গ্রেডের, অনেক দাম বেশি, সেটাই চিকিৎসা, টেস্ট করা চিকিৎসা নয়। তাৎক্ষণিক টেস্ট করাটা অ্যাবসলিউটলি নট রেকমেন্ডেড। তারপরে কিন্তু স্ট্রংলি রেকমেন্ডেড যে আপনি ভাই এসব হয়ে যাক, আপনি আসুন, আমরা ওই ডে কেস হিসেবে করা যায়, হ্যাঁ, এবং করার দরকার। আমরা রেকমেন্ড করি, সবাই পালিয়ে যায় করে, তারপরে লোককে বলে যে আমার এখনো পেনিসিলিন অ্যালার্জি আছে। সমস্যা হচ্ছে ওই সেকেন্ড লাইন যে অ্যান্টিবায়োটিক, তাতে এবার রেজিস্ট্যান্সের সমস্যা হয়ে যাচ্ছে। এইটা ইটস এ পাবলিক হেলথ ক্রাইসিস, এবং সব পেশেন্টের অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন এই করাটা এটা ইজ নট সায়েন্টিফিক, ইট ইজ নট রেকমেন্ডেড, এবং আনফর্চুনেটলি সব বেশিরভাগ জায়গায় করে। আমি বলছি দিস ইজ নট রেকমেন্ডেড বাই এনি অ্যালার্জি সোসাইটি। রাদার আমি প্রথমবার শুনলাম যে এটা রেকমেন্ডেড নয় বলছেন। একদম, হ্যাঁ, কারণ হসপিটালে বা সব জায়গায় দেখেছি ওই চামড়ায় দিয়ে দেখে নেয় অ্যান্টিবায়োটিক। এটার সমস্যাটা কোথায়? প্রথম কথা, পেনিসিলিন ছাড়া অন্য কিছু টেস্ট করার কথা নয়। আপনার এতে যদি আমি স্যালাইন চামড়া দিয়ে এখানে দিই, 10% লোকের রিয়াকশন হবে। সেই জিনিসগুলো তো একটা পজিটিভ অ্যান্ড নেগেটিভ কন্ট্রোল করতে হয় স্কিন টেস্টে। এবার কত মিলিগ্রাম বা কত মাইক্রোগ্রাম দিলেন সেগুলো মেপে করতে হয়। এবারে কম্বিনেশন আর পিওর পেনিসিলিন দিয়ে করতে হয়। সো ইট ইজ নট সামথিং উইচ শুড বি ডান স্ট্যান্ডার্ডলি in the wards, and that is the recommendation. It is a মানে let's say a recommendation which is not followed but it is absolutely scientifically and guideline wise সব জায়গায় বলে দিয়েছে অ্যালার্জি এতে ডোন্ট ডু দ্যাট। যে পেশেন্ট এসছে তার আগে ইঞ্জেকশন করলেন, তার যদি সিভিয়ার অ্যানাফিলাক্সিস থাকে ওটাতেই হয়ে যাবে। পেনিসিলিন অ্যালার্জি হতে পারে, ডোন্ট গিভ পেনিসিলিন, অ্যাভয়েড ইট, রেফার ফর ফর্মাল ইভ্যালুয়েশন, যে এটা করা, এটি করা। তো এটা তো হয়ে গেল হাসপাতালের মধ্যে স্কিন টেস্ট। বাড়িতে অ্যালার্জি হয়েছে, এখন তো সবাই জানে কি খেতে হবে অ্যালার্জি হলে, ফটাফট খেয়ে নেয়, কিন্তু আমি কখন বুঝবো এটা অ্যালার্মিং, এটা আমার বাড়িতে ট্রিটমেন্ট চলবে না, আমাকে এক্ষুনি ডাক্তার দেখাতে হবে বা হাসপাতালে যেতে হবে? শ্বাসজনিত যদি কোনো সমস্যা হয় ইমিডিয়েটলি এমার্জেন্সি যেতে হবে। দুটো জিনিস হয়, একটা নট সো লাইফ থ্রেটেনিং, হাঁপানি, অ্যাসমা, সাঁই, তাতে ওই নেবুলাইজ ইনহেলার দিলে ঠিক হয়ে যাবে। যদি তার নিজের ইনহেলার থাকে এক্সট্রা নিতে হবে, তাতে ঠিক হয়ে যাবে বেশিরভাগ, কিন্তু তার সত্ত্বেও শ্বাসকষ্ট হলে যেতে হবে। দ্বিতীয়টা খুব ডেঞ্জারাস, যেটা ইনহেলারে নেবুলাইজারে কাজ করে না, ল্যারিঞ্জিয়াল ইডিমা। আমাদের ভয়েস বক্সের ওখানটা তো এই যে কথা বলছি এরকম করে নাচ্ছে, তো ওইটা ফুলে যায় এবং আটকে যায়, এরকমভাবে হয়।
ওইটি অত দূর অবধি হওয়ার আগে ইমিডিয়েটলি যেতে হবে, অ্যাড্রেনালিন দিতে হবে। এবং যদি আগে হয়ে থাকে তার বাড়িতে অ্যাড্রেনালিন থাকার কথা। সেটার সমস্যা কিছু আছে, নিজে ইঞ্জেকশন জানতে পারবে না এইসবগুলো, কিন্তু কিন্তু এই দুটো হচ্ছে। আরেকটা জিনিসে হয়, সেটা হচ্ছে ব্লাড প্রেশার লো, মাথা এলিয়ে পড়ছে, প্রেশার ফল করছে, ইমিডিয়েটলি অ্যাড্রেনালিন দিতে হবে, এরপর এমার্জেন্সি যেতে হবে। আবার যদি আগে কখনো হয়ে থাকে বাড়িতে থাকার কথা, নিজেই দিতে হবে, শিখতে হবে। এইটাই চিকিৎসা। আর তাছাড়া খুব চুলকাচ্ছে, হ্যাঁ যায় লোকে, ঠিক আছে, ওটা শুধু চুলকানিটা মেবি দ্য হারবিঞ্জার যে ব্লাড প্রেশারটা আবার ড্রপ করবে, কিন্তু শ্বাসকষ্ট, ব্লাড প্রেশার ড্রপ, এইগুলো ইমিডিয়েটলি অ্যাসেসমেন্ট, ইনজেকশন, অ্যাড্রেনালিন দিতে হয়। দিস ইজ দ্য ট্রিটমেন্ট। কি টেস্ট করলে জানা যাবে যে আমার কোন কোন বিষয়ে অ্যালার্জি রয়েছে? ইতিহাস না থাকলে টেস্ট করা যায় না, এইটা বেসিক। এই যে 30টা টেস্ট একসঙ্গে করছে, এইগুলো কিন্তু একদম নট রেকমেন্ডেড বাই এনিবডি। ফলস পজিটিভ হিউজ হয়, পজিটিভ দেখাচ্ছে, কিছু হয় না। এবারে আপনার একটা ইতিহাস আছে, সেই টেস্ট আমি করব, কিন্তু টেস্টটা করার যে সলিউশন সেটা স্ট্যান্ডার্ডাইজ সলিউশন থাকতে হবে। স্ট্যান্ডার্ডাইজ না করলে মানে নেই, ধরুন আপনাকে বললাম আপনি কতটা মিষ্টি চিনি সেটা আপনি দেখালেন, আপনি 1 কেজি আখ দিলেন আর 1 কেজি চিনি আনলেন, দুটো কি এক হবে? তো আপনাকে তো চিনিটাকে টেস্ট করতে হবে, 1 কেজি আখে তো অতটা চিনি হবে না। অতএব সেই স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, যেটাতে মধ্যে স্পেসিফিক অ্যামাউন্ট আছে, সেই টেস্ট করতে হয়। সেগুলো স্কিনে করা যায়, ব্লাডে করা যায়। আনফর্চুনেটলি ভারতবর্ষে স্কিন টেস্টের সলিউশনগুলো খুব একটা স্ট্যান্ডার্ডাইজ নয়, আমি একদমই ব্যবহার করি না। ব্লাড টেস্ট করা যায়, হয়তো যতটা করা উচিত তার কম করি, কারণ ভীষণ এক্সপেন্সিভ হয়। সো এনি কনফিউশন, ব্লাড টেস্ট ক্যান রিফিউট নেগেটিভ হলে যে ওইটাতে অ্যালার্জি আছে। পজিটিভ টেস্ট ডাজ নট প্রুভ অ্যালার্জি, ইট ইজ কল্ড সেন্সিটাইজেশন। তার মানে কি, আপনার অ্যালার্জি হওয়ার চান্স আছে। যাদের পজিটিভ টেস্ট তাদের 10 to 30% অ্যালার্জি থাকে, মানে 10 জনের মধ্যে 1 জনের অ্যালার্জি আছে টেস্টে। টেস্ট পজিটিভ হলে বাকি 9 জনের কিন্তু নেই। এবং খাবার ব্যাপারে বলছি, এখনকার কনসেপ্ট হচ্ছে সেন্সিটাইজড, মানে অ্যালার্জি টেস্ট ফর দ্যাট, একটা ভালো অ্যালার্জি টেস্ট করেছেন ডিপেন্ডেবল, তাতে পজিটিভ, কিন্তু আপনি খেলে কিছু হয় না। রেকমেন্ডেশন হচ্ছে একটু করে সেই জিনিসটা বেশি করে খান, ইমিউন টলারেন্স করে। ওই পিনাটে ওই রকম ভ্যাকসিন বার করেছে, কি পিনাটের যেটাতে অ্যালার্জি হয় এটাকে একদম রিডিউস করে সবচেয়ে ইয়েতে ওরাল ইমিউনোথেরাপি দেয়, ডেইলি একটু করে খেতে হবে, বিষে বিষে বিষক্ষয়, তো ইমিউন টলারেন্স করে। তো এই জিনিস কনসেপ্টগুলো হচ্ছে সব কিছু বন্ধ করে দিয়েছে, বলো না এক লিস্ট আছে খেতে, কিন্তু ডাক্তারবাবু আমি তো সকালবেলাই খেয়ে এসেছি বলে লোকে, আমি এতগুলোতে অ্যালার্জি, কিন্তু সকালবেলা তো আমার 3টে খেয়ে এসছে। আমার ওটা অ্যালার্জি নয়, ওটা টেস্ট পজিটিভ। টেস্টটা ভালো খাওয়ার জায়গায় যদি করেছেন তাহলে সেন্সিটাইজ, একটু একটু করে প্রত্যেক দিন খাবে। তাহলে তুমি ফুসফুসের যদি রোগ হয়, তাহলে কি সিগারেট ছেড়ে একটু বিড়িতে পুক পুক টান দেওয়া উচিত, ছোট ছোট ইমিউনিটি বাড়ানোর জন্য? বিড়িতে অ্যালার্জি থাকে, ঠোঁটে লাগালেই ঠোঁটটা ফুলে যাবে, এটা এফেক্ট করে দুটো অ্যালার্জি। আমি শুধু এই ইয়েটা চিন্তা করছি যে পেশেন্ট, লিখে- সবাইকে পেশেন্টকে বসিয়ে রেখে বিড়ি অল্প একবার টেনেছো আর টানবে না, দেখো একদম না, ওইটা আজকের দিনের জন্য এটাই শেষ। না না, বিড়িতে অ্যালার্জি থাকলে খুব ভালো, তাহলে বিড়ি খেতে পারবে। খেতে পারবে না। ডাস্ট অ্যালার্জি, এটাতে আমরা কম বেশি বোধহয় সবাই ভুগি। ডাস্ট অ্যালার্জি কেন হয়? অ্যালার্জির ব্যাপারটা এটা বললাম, ওই প্রোটিন কিছু থাকে, ইউজুয়ালি বায়োলজিক্যাল জিনিসে প্রোটিন থাকে, তার একটা রিয়াকশনে শরীরে অ্যান্টিবডি আছে, সঙ্গে সঙ্গে হয়, যেখান দিয়ে ঢুকছে। ডাস্ট ইজ ইনঅ্যানিমেট, ডাস্ট থেকে অ্যাকচুয়ালি হয় না, কিন্তু ডাস্টে একটা পোকা থাকে, ডার্মাটোফ্যাগোটাই হাউস ডাস্ট মাইট, ঠিক আছে? এই মাইটের বিভিন্ন ইউরোপিয়ান আছে, আমেরিকান আছে, ইন্ডিয়ান আছে, কচকচিতে লাভ নেই। সেইগুলো খুব ছোট, মাইক্রোস্কোপেও দেখা যায় না, ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায়, কোটি কোটি থাকে। যেখানেই মানুষ বাসস্থান করছে সেখানে ওরা রন্ধে রন্ধে ঘুরে বেড়ায়, জামা কাপড়, বিছানা টিছানার মধ্যে, পর্দার মধ্যে, সব জায়গায় ঢুকে থাকে। তারা খায় হচ্ছে চামড়ার উপরের স্তরটা যে মানুষের পড়ে যায় 6 সপ্তাহ অন্তর একবার করে চেঞ্জ হয়ে যায়, একদম সিঙ্গেল কণিকা আর কি, যেগুলো সেইগুলো খায়। ওটাতে অ্যালার্জি হচ্ছে হাউস ডাস্ট,
অ্যালার্জি। আমরা আর হাউস ডাস্ট জেনেরিক্যালি বলি না, হাউস ডাস্ট মাইট বলি, হাউস ডাস্ট মাইট অ্যালার্জি, HDM। এটা দা সবচেয়ে বেশি রেসপিরেটরি অ্যালার্জির সায়েন্টিফিক্যালি রিসার্চড অ্যান্ড নোন অ্যাবাউট অ্যালার্জি। তো এটার সমস্যা কী করে বুঝবেন? টেস্ট লাগে না, আমি টেস্ট করাই না, করতে হয় না। বইপত্র, লেপ তোষক, বিছানা, ঘর ঝাড়লে ধুলোটা নাকে গেলে সঙ্গে সঙ্গে হাঁচি, নাক থেকে জল পড়া, ফলোড বাই আদার সিমটমস হবে। এইটা আনমিস্টেকেবল, ইউ ডোন্ট নিড আ ডক্টর টু ডায়াগনোজ দিস। এটা মাথায় থাকলেই নিজের হলেই বুঝতে পারবেন যে এই হচ্ছে। এবং এর চিকিৎসাটাও খুবই স্পেসিফিক চিকিৎসা, অ্যাভয়েড ডাস্টিং এনিথিং যেখানে হিউম্যান বসতি আছে, সে অফিসেই হোক বাড়িতেই হোক সেখানে। আর স্পেশালি যারা একটু অবসেসিভ, পিছন পিছন ঘুরবেন না কেউ ঝাড় দিচ্ছে সেই ঘরে, তাহলে একই এফেক্ট হয়। আপনি ঝাড়লেন না, অন্য কেউ ঝাড়লো, ধুলোটা তো আপনার নাকে ঢুকবে। অর্থাৎ পিছন পিছন ঘোরা চলবে না, আধ ঘন্টা সে ঘরে প্রবেশ করা যাবে না, নিজে ডাস্টিং করবেন না। এছাড়া আরেকটা জিনিস রেকমেন্ডেড, সেটা হচ্ছে বাড়িতে বিছানা থেকে যা খোলা যায়, বালিশের ওয়ার, তোষকের ওয়ার, চাদর, লেপের ওয়ার, সব কিছু সপ্তাহে একবার গরম জলে কাচতে হবে, 60 ডিগ্রি সেন্টিগ্রেড যদি ওয়াশিং মেশিনে হট সাইকেল থাকে, না হলে এমন গরম যে হাত দিলে চাকা লাগবে। 60 ডিগ্রিতে কাচলে তাতে এই হাউস ডাস্ট মাইট কিছুটা মরে, পুরো ইরাডিকেট করা অসম্ভব। খুব রেয়ারলি সিভিয়ার অ্যাজমা যার হাউস ডাস্ট অ্যালার্জি আছে, বা তাদের আমরা হেপা ফিল্টার আলা এয়ার পিউরিফায়ার কিনতে বলি। দেয়ার ইজ সায়েন্টিফিক এভিডেন্স যে সিভিয়ার হাউস ডাস্ট অ্যালার্জি, যার জন্য সিভিয়ার অ্যাজমা হচ্ছে, দুটোই সিভিয়ার, সেই জিনিসে এটা করলে কিছু অ্যাজমা অ্যাটাক কমে। অ্যান্ড অবভিয়াসলি বাড়িতে সব জায়গায় রাখতে হবে সেইখানে। আরও দুটো জিনিস একটু কমেন্ট করা উচিত, যে হেভি পর্দা, পাতলা পর্দা নয়, হেভি পর্দার মধ্যেও থাকে, সফট টয়েজে থাকে, ওই যে ফার্ট মতন তার মধ্যেও থাকে। সফট টয়েজ বাচ্চাদের খুব বাচ্চা শুচ্ছে এর মধ্যে ঢুকে পড়ে, কী করবেন? ওটা গরম জলে করতে পারেন না, নষ্ট হয়ে যায় বেশিরভাগ। ফ্রিজারে ওভারনাইট রাখলে মরে যায়। অতএব সফট টয়কে ফ্রিজারে ওভারনাইট রাখা যেতে পারে, তখন ওটা সফট থাকবে না, তখন ওটা হার্ড হয়ে যাবে। না তো বেরিয়ে আবার আস্তে আস্তে হয়ে যাবে। আর হেভি ড্রেপারি অ্যাভয়েড করা ভালো, কার্পেট অ্যাভয়েড করা ভালো। কিন্তু আমাদের দেশে কার্পেট খুব কম লোকেরই বাড়িতে আছে, এগুলো বিদেশের বেশি সমস্যা আর কি। ডাস্ট অ্যালার্জি কি সেরে যায় নাকি এটা আবার ওই একই জিনিস, কারো কারো আস্তে আস্তে ওভার আ পিরিয়ড অফ টাইম কমে যায়। প্রথম 5-7 বছর খুব বেশি থাকে সিমটমস, তারপরে বেশিরভাগেরই কমে, সবার নয়। এবার এটা একটা ভ্যারিয়েবল আছে, কারো কারো খুবই রয়ে গেল, বেশিরভাগেরই আস্তে 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 কমে। আর ডাস্ট আমাদের জিজ্ঞেস করতে হয় যে আপনার আগে ছিল ডাস্ট অ্যালার্জি, বলো হ্যাঁ এখন ছিল, এখন আর নেই। ওই টলারেন্স ডেভেলপ করে যায়, বাট সেইটি প্রিডিসপোজেস টু আমার যে কোর এরিয়া হাঁপানি, আগে হাসপাতালে ছিল এখন নেই, তাতে সত্ত্বেও হাঁপানি রিস্ক ওটা একটা। ডাস্ট অ্যালার্জি পেশেন্টকে শুইয়ে নাকের কাছে ঝাড় দিয়ে দিয়ে প্রতিদিন আসলে এই ডাস্ট অ্যালার্জি অ্যাভয়েড করতে লোককে বললে কিন্তু বেশিরভাগ লোকই খুব আনন্দিত হয় যে আমাকে তাহলে আর ঝাড় দিতে হবে না, অন্য লোককে ডেকে আনতে হবে। ঠিক ঠিক ঠিক। কিছু লোকে অবশ্য ভীষণ বিষণ্ণ হয়ে পড়েন, আমি সেই সাইকোলজিটার মধ্যে আর ঢুকছি না। ঘর বাড়ি তো আমাদের পরিষ্কার করতেই হবে, আমি করি অথবা আমার হাউস হেল্প করুক, কেউ কাউকে তো একটা করতে হবে। তো ওই সময় কি কি প্রিকশন আমাদের নেওয়া উচিত ইন জেনারেল? আপনার যদি থাকে অ্যালার্জি, সেই ঘরে প্রবেশ করা যাবে না, আধ ঘন্টা বাদে প্রবেশ করতে পারেন। আর আদারওয়াইজ নট রেকমেন্ডেড যে মাস্ক পরে ঘুরে বেড়ানো পিছনে। ওই মাস্ক যদি সত্যি ডাস্ট ফিল্টার করতে হয়, সেগুলো ভীষণ এক্সপেন্সিভ N95 প্রপার ফিল্ট্রেশন মাস্ক লাগে, নাহলে ওই হাউস ডাস্ট মাইটের পার্টিকেলসগুলো এমনি মাস্ক, সার্জিক্যাল মাস্ক পরে কোনো লাভ হয় না, একদমই হয় না। ওই একই জিনিস, ওই ফিল্ট্রেশন যে সিস্টেম এয়ার পিউরিফায়ার লাগালাম, হেপা ফিল্টার লাগাতে হয়, তাহলে কিছুটা কমে, আদারওয়াইজ হয় না। অনেকে দেখেছি এমনি মুখ বেঁধে করে, কোনো লাভ নেই, ওটা খুব লাভ নেই, কারণ ওগুলো যা সাইজ পার্টিকেলে আপনার ধুলোটা তো আটকায়, ধুলো আটকায়, সেটা জেনারিক্যালি হলো যে ধুলো আটকালো, কিন্তু ওই যে পার্টিকুলার যেটা অ্যালার্জি, ওটা খুব একটা লাভ করে না। আচ্ছা, এরকম তো এখন আমরা দেখেই থাকি যে লোকে অ্যালার্জির ওষুধ সবাই জানে,
সবাই জানে অ্যালার্জি। তোর অ্যালার্জি আছে, কিছু হয়নি, তুই তাও খেয়ে নে একটা, তোর অ্যালার্জি হবে না। অ্যান্টি অ্যালার্জি। অ্যান্টি অ্যালার্জি। তো এই যে মুড়ি মুরগির মতো লোকে অ্যান্টি অ্যালার্জি খাচ্ছে, আবার কিছু মন্টু ফন্টু দেওয়াও অ্যান্টি অ্যালার্জি বলছে, ডাক্তারবাবু এই খাচ্ছিলাম তার সাথে মন্টু আছে। মানে এই অ্যান্টি অ্যালার্জি কিরকম ভাবে খাওয়া যায়? প্রথম কথা হচ্ছে যে এগুলো অ্যান্টি অ্যালার্জিক নয়, যে প্রথমেই বলেছিলাম হিস্টামিন, এগুলো অ্যান্টি হিস্টামিনিক, অর্থাৎ অ্যালার্জিতে হিস্টামিন প্রডিউস করে, অর্থাৎ এগুলো অ্যালার্জিতে কাজ করে। আবার অনেক অসুখ আছে, বেশিরভাগ চামড়ার অসুখে হিস্টামিন অ্যালার্জি থেকে নয়, আপনিই প্রয়োগ করে। সবচেয়ে কমন হচ্ছে যেটার জন্য লোকে খায় আবার অ্যালার্জি হচ্ছে বলে, আর্টিকেরিয়া বলে, আমবাত। আমবাত ইজ নট অ্যান অ্যালার্জিক ডিজিজ, বড় বড় করে একদম, নট অ্যান অ্যালার্জিক ডিজিজ। এটা ডেইলি অর অলমোস্ট ডেইলি সিমটমস ফর আ ফিউ ডেজ টু উইকস টু মান্থস হয়, আবার চলে যায়, আবার হয়। কারো কারো অটো ইমিউন, নিজের ইমিউনিটিতেই হচ্ছে, কারো কারো অন্য কারণে। মোস্ট অফ দিস আর হিস্টামিন ডিপেন্ডেন্ট। ওই যে মাস্ট সেলগুলো অন্য কারণে অ্যাক্টিভেটেড হয়ে হিস্টামিন রিলিজ করছে, গায়ে চাকা চাকা জায়গায় সবাই চুলকে যাচ্ছে, তাতে কাজ করে। সেই আমবাতের যদি অ্যালার্জি বলেন, সেটা অ্যালার্জি নয়, আমবাত আর্টিকেরিয়া বলে। সেই চিকিৎসা হচ্ছে অ্যান্টিহিস্টামিনিক টেকেন ডেইলি ফর আ পিরিয়ড অফ 3 to 6 months ডেইলি, সিমটম থাক না থাক। তারপরে ড্রাগ হলিডে, ওষুধটা বন্ধ করে দেখতে হয় যে ওটা কি চলে গেছে না এখনো আছে। সো দ্যাট ইজ দ্য জেনেরিক। এবারে খুব মাইল্ড হয়েছে, সে 3-4 বার খাচ্ছে করে, কিন্তু অ্যালার্জি ওষুধ নয়, এটা অ্যালার্জিক ডিজিজ নয়। এই যে চুলকানিটা খুব কমন, 10% লোকের হয়, সেই জিনিসটা অ্যালার্জি নয়। এটি হচ্ছে গিয়ে প্রথম জানা। আর্টিক্যারিয়া চিকিৎসা অ্যান্টিহিস্টামিনিক দিয়ে, কিন্তু অ্যালার্জি নয় ওটা। কিন্তু এই যে মন্টেলুকাস্ট, এইটা মন্টেলিউকাস এই জিনিসটা কি? আমরা আগে খুব দিতাম, এইটা অ্যাড অন যে হচ্ছে না কাজ, তাতেও তাতে বেরিয়েছে দুটো জিনিস, যে ডেইলি খায় না লোকে, বলে আমার তো কাজ করছে না, আজকে খেলাম চলে গেল, দুদিন খেলাম না আবার হলো, এই তো কাজ করছে না। ওই ডেইলি খেতে হবে। ডেইলি খেয়ে যদি তখনও ব্রেক থ্রু হচ্ছে, যে ওষুধটা ডেইলি খাওয়ার পরেও আমবাতগুলো বেরোচ্ছে, তাহলে এখন গাইডলাইন হচ্ছে ডাবল ডোজ, ট্রিপল ডোজ, কোয়াড্রুপল ডোজ অফ অ্যান্টিহিস্টামিনিক। ঠিক আছে, এর উপরে দেখেছে মন্টেলিউকাস চেষ্টা করতে পারেন, খুব লাভ হয় না। সো এর পরের চিকিৎসা আর একটু হায়ার লেভেলে, তখন ওই সব 30-35 হাজার টাকার টেস্ট করে দেখতে হয় যে কিসে হলো, সত্যি হাউস ডাস্টে কিনা, কোনো অ্যালার্জি আছে কিনা, এ করে। আনইউজুয়াল। আর যদি ক্রনিক আর্টিক্যারিয়া থাকে, আজকাল বায়োলজিক্যাল ইনজেকশন বেরিয়েছে, মাসে মাসে একটা করে দিলে খুব ভালো হয়। খুব এক্সপেন্সিভ, খুব রেয়ার, কিন্তু চিকিৎসাটা পাল্টে গেছে। মন্টেলিউকাস দিয়ে খুব not recommended anymore. Double, triple or quadruple antihistaminic treatment is the treatment of choice. অনেকে এই ওষুধগুলো খেতে চায় না, বলছে ওরে বাবা একবার খেয়েছিলাম, সে আর ঘুম থেকে উঠতেই পারি না। এগুলো খুবই ইয়ে ছিল, কিন্তু এখন নন সিডেটিং বেরিয়ে গেছে, মানে একদম ঘুম কিছু এফেক্ট করে না। আছে যথারীতি, সেগুলো একটু দাম বেশি, কিন্তু একদমই এফেক্ট করে না, এরকম 2-3টে তো আছেই, সেগুলো ইউজ করা যায়। সো নন সিডেটিংটা, মানে ঘুম যদি হয়, সেগুলোতে এফেক্টিভ ইয়ে আছে, খুব ভালো আছে। আমরা তো এতক্ষণ চামড়ার অ্যালার্জি নিয়ে কথা বলছিলাম, চোখেও কি অ্যালার্জি হয়? চোখে নিশ্চয়ই অ্যালার্জি হতে পারে। যেটা ইউজুয়ালি হয় অ্যালার্জি বলে, সেটা ওই আমরা কনজাংটিভাইটিসই বলি, কনজাংটিভাল লাল হয়ে যায়, গিয়ে জল পড়া না। জয় বাংলা কিন্তু ভাইরাল। আচ্ছা, জয় বাংলা হচ্ছে অ্যাডিনোভাইরাস। 1971 সালে একটা বেশ এপিডেমিক টাইপের হয়েছিল, সেই জন্য জয় বাংলা। 71 জয় বাংলা, লাল চোখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে সবাই, কালো চশমা পরে আর লাল চোখ পরে। তো ওইটা আলাদা। এটা হচ্ছে রিপিটেটিভ হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, কিছু সিজনালি হয়, পলেনে হয়। হাউস ডাস্ট মাইটে অতটা হয় না, কিন্তু হতে পারে। এই অ্যালার্জিক কনজাংটিভাইটিসের চিকিৎসা আইডিয়ালি লোকাল থেরাপি, মানে ড্রপ দিয়ে করা উচিত। 2 রকমের আছে, অ্যান্টিহিস্টামিনিকও আছে, ক্রোমোলিন সোডিয়াম বলে একটা আছে করে, সেগুলো চোখের ডাক্তাররা মাঝে মধ্যেই ওরা দেয়, এবং ওটা একটু প্রলং করে। ট্যাবলেট অ্যান্টিহিস্টামিনিকও কাজ করে, তবে অবভিয়াসলি লেস এফেক্টিভ দেন ইয়ে। আর এটা খুব ইজিলি যারা বুঝে যায় যে এটা মানে কখন হচ্ছে কখন না হচ্ছে, নিজেরাই নিয়ে বেশ ড্রপ নিয়ে ঘুরে বেড়াতে পারে। সো খুব ভালো চিকিৎসা এবং
কন্ট্রোলেবল। আগে খুব সমস্যা ছিল, এখন অতটা সমস্যা নেই। অনেকের পশু পাখিতে অ্যালার্জি হয়, মানে নিশ্চয়ই। মানে কুকুরের লোম, বেড়ালের লোম। হ্যাঁ, এগুলো কুকুরের লোম, বেড়ালের লোমে অ্যালার্জি, যেটা কোলে উঠলো, হাঁচি শুরু হয়ে গেল, চোখ দিয়ে জল পড়লো, এটা আনফর্চুনেটলি বেশ সমস্যাগত। হাঁপানি কুকুরে অ্যালার্জিতে হয় বা বেড়ালে অ্যালার্জিতে হয়। হাঁপানির এখন আজকাল যেরম লেভেলের চিকিৎসা আছে, হার্ডলি এভার আমাদের বলতে হয় যে বেড়াল বা কুকুরটাকে অন্য কোথাও পাঠিয়ে দিন। এটা অ্যাসমার ক্ষেত্রে নট যে কোলে উঠলো সঙ্গে সঙ্গে জল পড়ছে, চোখে জল পড়ছে, সেরকম অ্যালার্জিতে নট রেকমেন্ডেড। বাট হাঁপানিতে আমরা বলি যে দাঁড়াও, হাঁপানিতে কন্ট্রোল করি, যদি কন্ট্রোল না হয় তাহলে ভাববো কুকুর বেড়ালকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করার। এগুলো কিন্তু ওই চোখে যারা হচ্ছে তারা নিজেরা রাখতে পারে না, তাদের নিজে থেকেই তারা বলে দেয় যে না, এই বেড়ালটার ঢোকা যাবে না বা কুকুরটার করা যাবে না, কারণ ইমিডিয়েট তখন হয়, কোলে উঠলো বা কাছে গেল সঙ্গে সঙ্গে চোখ দিয়ে জল পড়ছে, নাক দিয়ে জল পড়ছে। হাঁপানিতে আমরা অত চাপ দিই না, কারণ আমরা আজকাল হাঁপানিটা অনেক বেটার কন্ট্রোল করতে পারি। একটু অ্যালার্জি থাকলেও তাতে অসুবিধা খুব বেশি হয় না। অনেকে জাঙ্ক জুয়েলারি, অনেক ডাক্তারের গ্লাভসে খোলার সাথে সাথে চুলকানি, এই জিনিসগুলো হয়, এগুলো কি অ্যালার্জি? হ্যাঁ, এই জাঙ্ক জুয়েলারি নিকেল থেকে হয়। জাঙ্ক মানে ওই আর কি একটু সস্তা, মানে সবাই তো আর সোনার উপর ব্যবহার করতে পারছে না, সোনার উপর কিন্তু হয় না। নিকেলকে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলে, ঠিক যেখানটায় লেগেছে একদম লাল হয়ে করে। এটাও এক ধরনের অ্যালার্জি, কিন্তু ইমিডিয়েট টাইপ নয়, ওই আধ ঘন্টা 2 ঘন্টার মধ্যে হয় না। এটা ওই টি সেল মিডিয়েটেড, এটা ক্রনিক, এটা আনফর্চুনেটলি আপনাকে অ্যাভয়েড করতে হবে। আমাদের মানে ডেন্টিস্ট্রিতে এই জিনিস আমি নিজে চোখে দেখেছি, নিকেল ক্রোমিয়ামের ক্রাউন থেকে। নিকেল ইজ দ্য মোস্ট কালপ্রিট, একদম সেটাই। আর সেই জন্য আগে গোল্ড প্লেটেড করতেন আপনারা আর কি। ডাক্তারবাবু থেকেও জানি যে মুখের ভেতর কি কি অ্যালার্জি হয়। ঠোঁট থেকে শুরু করা যাক, ঠোঁটটা ফুলে যাবে, তারপরেই বিখ্যাত লোক রয়েছেন জিভ, জিভটাও ফুলে যেতে পারে। আচ্ছা, তারপরে চলে এই গলার এখানের কষ্ট। তো যা যা ডাক্তারবাবু বললেন সেগুলো ওই মুখের ভেতরে, মানে দাঁতটা ছেড়ে দিয়ে, দাঁতের কোনো এরকম অ্যালার্জিক রিয়াকশন কিছু হয় না। হ্যাঁ, তবে ওই যে যেটা বললেন, ওই ক্রাউন থেকে, নিকেল ক্রোমিয়াম ক্রাউন থেকে অ্যালার্জি হতে পারে, এইটাই। একদম। আরেকটা জিনিস দেখেছি, এই কচু, বুনোল এইসব খেলে গলা কুটকুট করে, এটা কেন হয়? একটা ওর মধ্যে অক্সালেট থাকে, সেই ক্রিস্টালগুলো অ্যাকচুয়ালি গলায় গেলে ওই ক্রিস্টাল ইটসেলফ মানে ফিজিক্যালি অ্যাকচুয়ালি ইরিটেট করে। বিধে যায় বলাটা ঠিক না, কারণ খুবই ছোট, মানে ওই ইরিটেট করে, সেইগুলোর জন্য হয়। এবং ওইগুলো যদি একটু জলের মধ্যে করে ভালো করে পরিষ্কার করে করেন তাহলে ওগুলো আর করবে না। ওটা অ্যালার্জি নয়, ওটা একটা ফিজিক্যাল বুনোল অ্যালার্জি হতে পারে, সেটা হলে টিপিক্যাল হবে, ঠোঁট ফুলে যাচ্ছে। এটা হচ্ছে ঠিক গলায় এখানটা ব্যথা করে, সেটা ওই অক্সালেট ক্রিস্টাল থাকে, সেই জন্য। আবার লেবু খেলে সেরে যায় কেন? লেবুতে কি থাকে? সাইট্রিক অ্যাসিড, হ্যাঁ, ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড, সরি, প্রবাদিত আছে, তো ওইগুলো গলিয়ে দেয়। অনেক ক্ষেত্রে দেখেছি যে ধরে নিন কিছু জিনিসপত্র দেখলেই গা হাত পা চুলকে, যেমন শুঁয়োপোকা দেখলে, সজনে গাছে, এরকম বা কিছু, মানে হয়তো শুঁয়োপোকাটা কিছু করছে না, কিছু, কিন্তু শুঁয়োপোকাটা দেখলে কেরকম গা হাত পা চুলকোতে শুরু করে। এটা অনেকটাই সাইকোলজিক্যাল। এটা একটা খুব ইন্টারেস্টিং আছে। আমরা এখনকার যুগে কোনো একটা ওষুধ ধরুন কিছুতে কাজ করছে কিনা দেখার জন্য কি করি? প্ল্যাসিবো কন্ট্রোল ট্রায়াল, নামটা শুনেছেন? প্ল্যাসিবো কন্ট্রোল হচ্ছে একটা ওষুধ দিলাম, সে ব্লাড প্রেশারের জন্য, এই ওষুধটা দেখতে সাদা এরকম বড়, ঠিক একই রকম সাদা এরকম বড় ট্যাবলেট, তার মধ্যে ওষুধটা নেই, করে 100 জনের মধ্যে 50 জনকে দেওয়া হলো অ্যাকচুয়াল ওষুধ আছে, আর 50 জনকে দেওয়া হলো প্লাসিবো। ডাক্তারও জানে না কাকে কোনটা দেওয়া হয়েছে, পেশেন্টও জানে না কাকে কোনটা দেওয়া হয়েছে। করে লাস্টে কার কত প্রেশার হলো দেখলাম, করে বললাম যে আচ্ছা এবারে বার করো কিটা খোলো, প্লেসিবো কারা কারা পেয়েছিল, তাদের কি ওষুধটা দিয়ে কমেছে, আর কারা কারা অ্যাকচুয়াল পেয়েছিল, এই দুটোর মধ্যে তফাৎ থাকলে তাহলে ওষুধটা কাজ করেছে। এটা করার কারণ হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট হয়, ব্লাড প্রেশারেও কমে যায় সাইকোলজিক্যাল ওষুধ খাচ্ছি বলে ভেবে। ডাক্তারদেরও সাইকোলজিক্যালি আমি ওষুধটা দিয়েছি একটু তো ভালো হয়েছে বলে একটু হয়। তো এই প্ল্যাসিবোটা হচ্ছে পজিটিভ এফেক্ট, মাথা ধরার ওষুধ আর প্ল্যাসিবোতেও কাজ করে, অলমোস্ট 25-30% ব্যথা কমে যায়। এর উল্টোটা হচ্ছে নোসিবো এফেক্ট, মানে কিছু একটা দেখলে একটা রিয়াকশন হয়। আমার মার ছিলেন অ্যান্টিবায়োটিক খুব স্ট্রং দিয়েছি, শরীরটা কেমন করছে, নোসিবো এফেক্ট।
আমি তাকে ব্লাড প্রেশারের ওষুধ বলে অ্যান্টিবায়োটিক খাওয়াতাম। ওইটি হচ্ছে সমস্যা, এটা নোসিভো এফেক্ট। আপনি যে চোখে দেখছেন একটা এটা অ্যান্টি অ্যালার্জিক এইসব ড্রাগ ফাগ চলছে, সেখানে স্টেরয়েড দেন কেন? স্টেরয়েড দেন আপনারা? এই যে এতক্ষণ কথা হচ্ছিল ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটিতে খুব একটা স্টেরয়েডের রোল নেই, কারণ ওটা ইমিডিয়েট, আর আস্তে আস্তে ওই অ্যান্টিহিস্টামিনিক দরকার হলে অ্যাড্রিনালিন দিয়ে কমে যাবে। স্টেরয়েডের রোল ডিলেড হাইপার সেন্সিটিভিটি, আলাদা অসুখ, এটাকে ড্রেস সিনড্রোম, অনেক রকম সিভিয়ার ড্রাগ রিয়াকশন বলে। এটা কিন্তু ওই অ্যান্টিবডি থেকে হয় না, এটা অন্য জিনিস, টি সেল, আমাদের শ্বেতকণিকা লিম্ফোসাইট, তার একটা গ্রুপ থেকে হয়। সেই সব জায়গায় ধরুন খুব কমনলি হচ্ছে জাইলোরিক, অ্যালোপিউরিনলে সিভিয়ার চামড়া পুরো পুড়ে গেলে যেরকম ছুলে যায়, সিভিয়ার, এটাকে স্টিভেন জনসন সিনড্রোম, সেইগুলো মুখের মধ্যেও হয়, বার্নসের মতো চামড়া উঠে যায়, সেইগুলোতে ইমিউনিটি সাপ্রেস স্টেরয়েড একটু কন্ট্রোভার্সিয়াল, কিন্তু ওই জায়গাগুলোতে হয়। ওই টি সেল ব্লক করার জন্য হচ্ছে। এবারে এটা হিস্টামিনের কোনো রোল নেই। এটা এই যে বললাম মাস সেল থেকে হিস্টামিন বেরিয়ে চাল চুলকাচ্ছে, এটা না, এটা অন্যভাবে অ্যালার্জি হচ্ছে। সেই অ্যালার্জিটাকে ড্রাগ রিয়াকশন বা সিভিয়ার ড্রাগ রিয়াকশন বলে। সেইগুলো কিন্তু ইমিডিয়েট নাও হতে পারে, 2-4 দিন বাদে, 2 মাস বাদে অবধি হতে পারে। সালফাতে অ্যালার্জি যেগুলো, সেগুলো কিন্তু ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি হয় না, এগুলো ডিলেড হয়। সালফা তো সেই জন্য সবাই সালফা অ্যালার্জি হয় সেটা করে। আর 2 নম্বর জাইলোরিক, খুব কমনিক ওষুধগুলোর কথা বলছি, এইগুলোতে এ হয়। এবং কিছু মৃগী রোগ, এপিলেপসির ওষুধে কার্বামাজিপিন, এইসবগুলোতে এগুলো হয়, ওয়েল নোন। সেগুলো কিন্তু সাংঘাতিক হতে পারে, মানে সেই বার্নস যেরকম সারা শরীরে বার্নসের মতন চামড়া উঠে 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 যায়। সেইগুলোর জন্য ইমিউনিটি সাপ্রেশন, স্টেরয়েড, আইভি, ইমিউনোগ্লোবিলিন, বিভিন্ন রকমের চিকিৎসা আছে, সাইক্লোস্পোরিন বলে একটা ওষুধ আছে, এগুলো সব ব্যবহার হয়। বাট ইজ এক্সট্রিমলি স্পেশালিস্ট, একটা মাল্টিডিসিপ্লিনারি গ্রুপ, স্কিন স্পেশালিস্ট, ইন্টেন্সিভিস্ট, অ্যালার্জি স্পেশালিস্ট সবাই মিলে দেখে। এটা তথাকথিত অ্যালার্জি নয়, সে ড্রাগ রিয়াকশন বলে। ড্রাগ রিয়াকশনের বিভিন্ন ক্যাটাগরি। সিভিয়ারেস্ট হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম, যেটা এরিথিমা মাল্টিফর্মি। হ্যাঁ, ওই এরিথেমা মাল্টিফর্মি, টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, স্টিভেন জনসন, এটা হচ্ছে গ্রেডেশন। কি স্যার? ওই মারাত্মক ওষুধ বা কোনো কেমিক্যাল খাওয়ার পরে লাইফ থ্রেটেনিং বার্নসের মতন চামড়া উঠে যাচ্ছে, সাংঘাতিক হতে পারে। যদি কারো চেনা থাকে তাহলে ভীষণ একটা সমস্যা, আনপ্রেডিক্টেবল, এটা কোনো টেস্ট ফেস্টের ব্যাপার নেই। কিছু ওষুধে বেশি হয়, ওই যেগুলো বললাম, সালফা ছিল আগেকার কালে, আমরা এখন অনেক কম ইউজ করি, তাও ইউজ করি। জাইলোরিক মানে অ্যালোপিউরিনল, যেটা গাউটের জন্য দেওয়া হয়। আর 3 নম্বর হচ্ছে কার্বামাজিপিন, মৃগী রোগীদের দেওয়া হয়, সাংঘাতিক হয়। ওই যেই র্যাশ বেরোবে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। দ্যাট ইজ দ্য, মানে লিখে বা বলে দেওয়া উচিত যে শুনুন এটা দিচ্ছি, আপাতত দৃষ্টিতে 2-3 দিন খেয়েছেন, ভালো আছেন, একটু র্যাশ হলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন, কারণ আদারওয়াইজ ইট ক্যান বি লাইফ থ্রেটনিং। স্যার, এই যে বললেন স্টিভেন জনসন সিনড্রোম, এই স্টিভেন জনসন লোকটা কে ছিল, যার নামে একটা রোগের নাম হয়েছে? ওর কি প্রথম হয়েছিল না উনি? স্টিভেন্স আলাদা, জনসন আলাদা, দুজন আলাদা। আপনার এইসব এই কারা ছিল? মৌলিক প্রশ্নগুলো খুবই সমস্যা করে ফেলে আর কি। অনেক কাল না, ওনারা এই এত সব জানতেন না, ওরা প্রথম ডিসক্রাইব করেছিল দুজন মিলে, ওই যেরকম হয় আর কি, সাহেবরা খুব ক্যাটাগরাইজ করে 10টা বা 15টা পেশেন্ট দেখে বলেছিলেন যে এটা টিপিক্যাল, এরকম হচ্ছে, কি কি ওষুধের থেকে হয় সেগুলো ওরা প্রথমে বার করেছেন। বিচক্ষণ লোক, তাদের নামই ওই নামটা হয়েছে। আমরা আজকাল আর সব বলতে ভালোবাসি না, সেই জন্যই সিভিয়ার ড্রাগ রিয়াকশন, উইথ অর উইদাউট ইওসিনোফিলিয়া, এইসব অনেক রকম আছে। শ্যামল খোকন সিনড্রোম আমরা ইন্ডিয়ানাইজ করে দিতে পারি। শ্যামল আর খোকনকে রোগটা বের করতে হবে তো, দিয়ে দিলাম। জানেন তো, ব্লাড রিপোর্ট ডাক্তার পড়ার আগে পেশেন্টই পড়ে, এই ব্লাড রিপোর্ট দেখে আর কি, দেখে যে এরকম একটা WBC, আবার শ্বেত রক্তকণিকার ইওসিনোফিল, আমার ইওসিনোফিল এত বেড়ে গেছে, আমি তো নয় অ্যালার্জি আর নয় আমার পেটে কৃমি ঘুরছে। তো ইওসিনোফিল বেড়ে যাওয়া মানেই কি আমি অ্যালার্জিক? না, তবে ইওসিনোফিল একটা খুব চিপ অ্যালার্জি টেস্ট বলতে পারেন। ইওসিনোফিলিক আর নন ইওসিনোফিলিক ডিজিজ, নট নেসেসারিলি অ্যালার্জি। ইওসিনোফিলিক আপনি বললেন কৃমি থেকে হতে পারে।
ডিপেন্ডস অন দ্য সোশিও ইকোনমিক স্টেট অ্যাকচুয়ালি। একেবারে সোশিও পুয়ার হলে তাদের কৃমি হওয়ার চান্সটা অনেক বেশি। ইওসিনোফিলিয়া হাঁপানি, অ্যাসমা, হাউস ডাস্ট অ্যালার্জিতেও হয়। সেই যে জিনিসটা, ইট ইজ অ্যান এপি ফেনোমেনন, ঠিক ডিরেক্টলি অ্যালার্জি ইওসিনোফিল এরকম হবে না, ইটস ওয়ান অফ দ্য সাইডের এফেক্ট। এবং ইওসিনোফিলিক অ্যাসমা ইজ ওয়ার্স দ্যান নন ইওসিনোফিলিক অ্যাসমা। সো এইগুলো প্লে করে সব কিছু। তাছাড়াও হয় আপনাদের এখানে, আমাদের দেশে ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া বলে একটা কথা হয়। ইওসিনোফিল বেশি, একটু হাঁপানির মতন টান বা কাশি টাশি হচ্ছে, এক্সরেতে প্যাচ হচ্ছে, যেটা হাঁপানিতে এমনি হয় না। এটা হচ্ছে গিয়ে ফাইলেরিয়ার মশা কামড়েছে ফাইলেরিয়াতে, ফাইলেরিয়াসিস হয়নি, তার ফাইলেরিয়াতে অ্যালার্জিক রেসপন্সে ইওসিনোফিল বেড়ে গিয়ে লাং অ্যাফেক্ট করছে। এবং সেইগুলো ইওসিনোফিলিয়ার একটা পার্টিকুলার লেভেলের উপর হলে হয়। আরও কিছু অটোইমিউন ইওসিনোফিলিক ডিজিজ আছে। সো ইওসিনোফিল ইকুয়ালস অ্যালার্জি ঠিক নয়, এটা বিশাল স্পেকট্রামে হয়। কিন্তু ইওসিনোফিলটা ইজ আ ভেরি চিপ টেস্ট টু কনসেন্ট্রেট ইয়ার মাইন্ড, যাচ্ছে তাহলে এই অসুখগুলো আছে কিনা দেখা। ডাক্তারবাবু আপনি কত বছর প্র্যাকটিস করছেন? প্র্যাকটিস করছি বলতে দেশে ফিরেছি 2001, হ্যাঁ, তখন থেকে অনলি প্র্যাকটিস। তার আগে তো মেডিসিন প্র্যাকটিস করতাম, কিন্তু আন্ডার সুপারভিশন 1 বছর 1.5 বছর ইংল্যান্ডে অ্যাজ এ কনসালটেন্ট করেছি। তো বলছি এত বছর প্র্যাকটিসে কাউকে দেখেন মদে অ্যালার্জি আছে? এইটা তো দেখিনি, তবে সাইড এফেক্ট প্রচুর হয় নিশ্চয়ই, আপনিও জানেন। বেশি কিন্তু অ্যালার্জি দেখলে বলছে না খাবো না খেলে সেটা অনেকে বলে, সেটা অনেকে বলে, অ্যালার্জি নয়। খুব ইন্টারেস্টিং আছে অটো ইনটক্সিকেশন সিনড্রোম, মদ না খেয়ে মাতলামি, এবং এটার সাইন্টিফিক বেসিস আছে। পেটে এমন সব এনজাইম থাকে যে সুগার থেকে মদ তৈরি করে দেয়। তারা মানে সেই পুলিশের কাছে ধরা পড়ে, গাড়ি চালাতে চালাতে উল্টো পাল্টা করেছে, এবং এটা একদম ঘটনা যে এটা অটো ইনটক্সিকেশন সিনড্রোম বলে। এই রোগটা আমার দিন না টাকা বেঁচে যায়, আমার অটো মাল তৈরি হয়েছে। বলছি অটো মাল তৈরি হয়েছে বলে, আমার তো মদ তো খাইনি, অটো মাল। এসব একদম চালাকি করতে যাবেন না, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ একদম চলবে না। একদম না। আপনি তো এত রকমের অ্যালার্জির পেশেন্ট দেখেছেন, সবচেয়ে মানে ডেঞ্জারাস কোন পেশেন্টকে দেখেছেন যার উপর আপনার অ্যালার্জি হয়ে গেছে? খুব কঠিন অ্যালার্জির প্রশ্ন আমাকে উত্তর দিতে হয়েছে। হ্যাঁ, একজন এসে বলেছিলেন যে আমার স্টেরয়েডে অ্যালার্জি আছে। তখন আমি বলেছিলাম যে অ্যালার্জি হলে তো আমরা স্টেরয়েড দিই, তাহলে আপনাকে কি দেবো? এটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। তারপরে আবিষ্কার হলো যে ওনার স্টেরয়েড খেলে মাথা ধরে, কিন্তু উনি স্টেরয়েডটা খান মাথা ধরার জন্য করে, তারপর বলছেন ওই স্টেরয়েডের অ্যালার্জিতে মাথা ধরছে। আমি বললাম যে আপনি তো খাচ্ছেনই মাথা ধরার জন্য। বললো হ্যাঁ, কিন্তু ওটা স্টেরয়েডের অ্যালার্জির জন্যই মনে হচ্ছে আমার। তখন আমি ওনাকে বললাম যে এটা তো সেই কাকতালীয় হয়ে গেল না, ঠিক কাকটা চলে গেল তালটা পড়ে গেল ধূপ করে, অতএব কাকের জন্যই তালটা পড়লো। এটা একটা খুব কমন সমস্যা। লোকে পার্টিকুলারলি ইতিহাস থেকে যখন ডায়াগনোস করতে যায়, এটা বলে ল্যাটিনে পোস্ট হক আর্গো প্রপটার হক ফ্যালাসি। তার মানে কি, আফটার দিস দেয়ারফোর বিকজ অফ দিস। আমি সকালবেলা উঠে ডিম খেলাম, বিকেলবেলা অ্যালার্জি হলো। ওই ডিমটা আমার মনে আছে যে আধ ঘন্টা আগে যে আমি অন্য কিছু একটা খেয়েছি সেটা মনে নেই। এই কানেকশনগুলো খুব ফলসলি করে লোকে, বিভিন্ন জিনিসে করে, বাট রেয়ারলি সব কিছুতেই বায়োলজিক্যাল প্রোটিন তাতে অ্যালার্জি হতে পারে। একটা খুব অদ্ভুত অ্যালার্জি আছে, এগুলো তো প্রোটিন থেকে হওয়ার কথা। একটা জিনিসই আছে বা একটা গ্রুপ অফ জিনিস আছে যেটাতে প্রোটিন ছাড়াও অ্যালার্জি হয়, তা অ্যালফা গ্যাল সিনড্রোম বলে। সেগুলো মুরগি, পাঁঠা, গরু, পোর্ক, এর মধ্যে অ্যালফা গ্যালাক্টোজিস বলে একটা সুগার আছে, সেটা কারো কারো মানে অল্টার্ড হয়ে গিয়ে সিনড্রোমটা, এই যে বলেছিলাম আধ ঘন্টা 1 ঘন্টা 6 ঘন্টার পরে রিয়াকশন হতে পারে। এটা প্রমাণ করা গেছে যে ওই ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি, কিন্তু ওই এটা নিজেরা যেরকম অটো ইনটক্সিকেশনের মতন অটো অ্যালার্জেন তৈরি করে নিয়ে তারপর শরীরে ঢুকে 6 ঘন্টা বাদে রিয়াকশন করতে পারে। এই যে মাংসে হয় কিনা জিজ্ঞেস করছিলেন, দিস ইজ particularly well known in delayed but actually immediate, but delayed because there is a change in the chemical.
খুব মজার মজার জিনিস হয়েছে। একটা কথা আমাদের দেশে খুব কম আছে, কিন্তু যেটা সাদা চামড়াদের দেশে খুব বেশি, পিনাট অ্যালার্জি। সেইগুলো আমরা একেবারে দেখি না। আগে যখন আমি অ্যালার্জি ইউনিটে কাজ করতাম, তখন ডেইলি 2-3টে পেশেন্ট আসতো যাদের অ্যালার্জির জন্য, পিনাট অ্যালার্জিতে ওই সিভিয়ার অ্যানাফাইল্যাক্সিস হয়েছে, ব্লাড প্রেশার লো, অলমোস্ট ডেথ, আর মর্টালিটি মানে মরে যাওয়ার আছে। এখানে অনেক কম, পসিবলি বিকজ রিসেন্টলি প্রমাণ হয়েছে যে ছোটোবেলা থেকে 4 থেকে 6 মাসের মধ্যে মায়ের দুধ ছাড়াও যদি এগ আর নাট খাওয়ানো হয় তাহলে এই অ্যালার্জিগুলো কম হয়। সেই জন্য হয়তো আমাদের এখানে তো এইসবগুলো প্রথম থেকেই চালু হয়ে যায় এবং একেবারে নেই। তো এটা একটা খুব পৃথিবীতে সবচেয়ে কমন ফুড অ্যালার্জি বাচ্চাদের পার্টিকুলারলি হয়, সেগুলো আমাদের দেশে আমরা অনেক কম দেখি। তবে হয় না যে এরকম কিছু নয়। রিসেন্টলি একটা বইয়ে চালিয়ে দিয়েছে, মানে মুভিতে, বাংলা মুভিতে এটা চালিয়েছে যে পিনাট অয়েল থেকে অ্যালার্জি, একদম। এবং একটা লোক মারা গেছে এবং তারপরে তার ছেলেকেও এইভাবে মারার চেষ্টা করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি মানে আমাদের ইয়েতে আপনারা দেখেননি, কিন্তু ইংল্যান্ডে যখন ছিলাম আমরা সবাই একজন না একজন কাউকে চিনতাম যার পিনাট অ্যালার্জি আছে, এবং ওদের রেস্টুরেন্টে ঢুকলেই বলতে হবে নাট নেই, নাট আছে, নাট নেই, নাট আছে। ট্রেস থাকলেও অ্যালার্জি হতে পারে, এবং কারো কারো সাংঘাতিক হতো। সাংঘাতিক মানে মিনিটের মধ্যে হার্ট স্টপ করে গেল, ব্লাড প্রেশার লো হয়ে গিয়ে হয়ে গেল। পোলেন অ্যালার্জি খুব ইরিটেটিং। আমাদের দেশে আর ফুলও নেই, গাছও নেই, রেণু, ফুলের রেণু থেকে। তো ফুলও নেই, গাছও নেই, অ্যালার্জিও নেই, মানে এরকম এখন কলকাতার যা অবস্থা হয়েছে তা সেরকমই। কিন্তু এটা খুব টিপিক্যালি হচ্ছে ঠিক হাউস ডাস্টের উল্টো। বাড়িতে থাকলে কোনোদিন হয় না, যেই বেরোলেন সঙ্গে সঙ্গে হাঁচতে শুরু করলেন, নাক দিয়ে জল বেরোতে শুরু করলো। এইটি পার্টিকুলারলি কিছু টাইমে হয়, ওই ফল মানে সেপ্টেম্বরেতে যখন পাতা টাতাগুলো পড়ে, আবার স্প্রিংয়ে যখন ফুল টুলগুলো হয়। এই সময়টা তো প্রথম কথা একটু টেম্পারেটের ব্যাপার হয়ে গেল আমাদের অল দ্য ইয়ার রাউন্ড। আমাদের অল দ্য ইয়ার রাউন্ড পলেন অ্যালার্জি হয়, নট আননোন বাট নট দ্যাট সিভিয়ার। অ্যান্ড এগুলো অন্য জিনিসে হয়, সুপারি গাছে হয়, আপনার তাল গাছে হয়, নারকেল গাছে হয়, এই সবগুলোর রেণুগুলো অল দ্য ইয়ার রাউন্ড পাওয়া যায়। আর ওরকম ফ্লাওয়ারিং প্লান্ট তো আমাদের অতটা নেই। পলাশে হয় বলে শুনেছি, কিন্তু ওটা খুব প্রামাণ্য মানে সায়েন্টিফিক্যালি অ্যাসেস করা হয়নি এতে। কারণ এগুলো আমাদের ফুলগুলো জঙ্গলে হয়, সেখানে আর কতজন ঘুরছে, আর সাঁওতালদের মধ্যে কজন আর টেস্ট করেছে অ্যালার্জি। ভাগ্য ভালো আমাদের এখানে হয় না, নইলে যে কটা গাছ বেঁচে আছে সেগুলো। অনেককে দেখেছি যে এসি চলছে, এসির মধ্যে ঢুকলেই হাঁচি শুরু হয়ে যায় এবং হাঁচি থামতে চায় না। এইটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন। আমি তখনই বলেছিলাম বাঙালির ঠান্ডা লাগা বলে আমি একটা বই লিখবো, এটা যে ঠান্ডা লাগা, তাই তো? এবারে আপনাকে একটা থট এক্সপেরিমেন্ট বলছি। আপনি একজন এস্কিমো, ইগলুতে থাকেন নর্থ পোলে, এবারে বেরিয়েছেন, বাইরে -40 টেম্পারেচার, শ্বাস নিলেন, -40টা আপনার নাক গলায় -30 হলো, কিন্তু ফুসফুসে পৌঁছলো -30। কি হবে? 5 সেকেন্ডের মধ্যে মরে যাবেন ফ্রিজ করে, পরের জন্য পেঙ্গুইন হয়ে জন্মাবো। তো এবারে সঙ্গে সঙ্গে আমাদের ব্রেনের সাবকর্টিক্যাল, যেগুলো আমাদের ব্লাড প্রেশার, শ্বাস প্রশ্বাস, অটোমেটেড সিস্টেমগুলো চালায় বডিতে, সেই সাবকর্টিক্যাল লেভেল একটা রিফ্লেক্স আছে, ভেসোমোটর রিফ্লেক্স বলে, সেটা নাককে বন্ধ করে দেয়, নাক দিয়ে জল করায়, খুব ইরিটেশন করায়, হাঁচি করায়। এটা ডিফেন্সিভ রিফ্লেক্স। কর্টিক্যাল ব্রেন মানে কনসাস ব্রেনকে বলছে যে মশাই মুখে চাপা দিন, নয়তো ভেতরে ঢুকুন, পায়তাড়ি করবেন না। এই রিফ্লেক্সটা ভেসোমোটর রিফ্লেক্সের ডিফেন্সিভ রেসপন্স। এবার এটা পেঙ্গুইন আর ইগলুর মধ্যখানে লাইফ সেভ করছে। আবার আরবদের 50 ডিগ্রি সেন্টিগ্রেডে লু বইছে, তাতেও লাইফ সেভ, একই জিনিস হয়, সেই জন্যই কাপড় দিয়ে মুখ ঢাকে ওরা। কিন্তু কলকাতায় বসে কারো 22-এ হচ্ছে, কারো 25-এ ট্রিগার হচ্ছে, একই রেসপন্স কিন্তু। তো সেখানে ইরিটেশন বা নর্মাল ভেরিয়েশন বলতে পারেন, যে হাজব্যান্ড ওয়াইফের দুজনের এক টেম্পারেচার এসিতে কোনোদিন পছন্দ হয় না, একদম, কারণ দুজনেই আলাদা। এ বলে 22, এ বলে 25, এ বলে 25 করলে আমার নাক বন্ধ হয়ে আমি মরেই যাবো, আর 22 করলে 25-এ আমি গরমে মরে যাবো, আর ওদিকে 22 করলে তো, বুঝতে পেরেছেন? সো এটা ভেসোমোটর ডিফেন্সিভ রেসপন্স, ইটস নট আ ডিজিজ।
এটা অ্যালার্জিও নয়, এটা ঠান্ডা লাগাও নয়, এটা ইজ জাস্ট ইয়োর ওন বডি টেলিং ইউ যে এই এনভায়রনমেন্টটা চেঞ্জ করো, নট গুড ফর মি। ওকে, কিন্তু এটা যদি হয় সে কি কোনোদিনই এসিতে আর থাকতে পারবে না? না, টেম্পারেচার চেঞ্জ করবে। ও ইট ইজ এসি ইজ গুড ফর হেলথ, ফিল্ট্রেশন, ডিহিউমিডিফিকেশন, টেম্পারেচার ইজ ইয়োর ইন্ডিভিজুয়াল চয়েস। প্রবলেম হচ্ছে আপনি আপনার বউয়ের সঙ্গে কে হাতাহাতিটা বেশি করতে পারবে সেটার উপর ডিপেন্ড করছে তার আপনি উপরে। আর একটু পিছনে চলে যাচ্ছি, স্টুডেন্ট লাইফে চলে যাচ্ছি, যে হোস্টেলে ছারপোকা ছিল, কামড়াতো, ভীষণ ইনসেক্ট বাইট থেকে অ্যালার্জি হতে পারে। ভীষণ। এবারে এটার ছারপোকা মশায় হয়, মশায় অ্যালার্জি হয়, তো এই রিয়াকশনটা লোকালাইজ থাকে। ইট ইজ নেভার, মানে নেভার কথাটা ভুল, মেডিসিনে নেভার বলাটা কখনোই ঠিক নয়। তো মশা বা ছারপোকায় কারো এতটা বড় হয়, কারো এটুকু হলো, বা এরকম হলো। এই ডিফারেন্সটা মশা ছারপোকা ইজ দ্য কমনেস্ট, আর নিশ্চয় অন্য ইনসেক্টেও হয়। তো এগুলোতে লোকালাইজড ওই হিস্টামিন প্রোডাকশন বেড়ে যায়, এগুলো ম্যাজিকের মতন অ্যান্টি হিস্টামিনিকে কাজ করে। ছারপোকার বাইটের জন্য নয়, ছারপোকার বাইটের অ্যালার্জির জন্য, মশার বাইটের অ্যালার্জির জন্য, অথবা খুব লো ডোজের স্টেরয়েড ক্রিম লাগালে সঙ্গে সঙ্গে দেখবেন ইনসেক্ট ক্রিম পাওয়া যায়, ওইগুলো ইউজুয়ালি যারা ইনসেক্টের সমস্যা হয় তাদের ওই ইনসেক্ট বা ওই টাইপের ইনসেক্টের কামড়ে অ্যালার্জি আছে, লোকালাইজড অ্যালার্জি। তাতে আইদার ট্যাবলেট অ্যান্টিহিস্টামিনিক অথবা ভেরি লো ডোজের স্টেরয়েড দিলে ভীষণ সুন্দর কাজ করে। ডাক্তারবাবু, এখন আমরা শুনতে পাচ্ছি অ্যালার্জেন শট বলে একটা জিনিস, এই ইনজেকশনটা কি করে? ইনজেকশন সম্বন্ধে কথা বলবেন না, এটা তো হতে পারে না ইনজেকশন নিশ্চয়ই। পডকাস্টে তো অ্যালার্জেন ইমিউনোথেরাপি, AIT, সেটা খুব প্রচলিত ছিল। প্রথমে বলে নিই কোথায় কোথায় কাজ করে না সেটা। সিভিয়ার অ্যাস্তমা, হাঁপানি যার আছে, তার কোনো দিন অ্যালার্জেন শট, অ্যালার্জেন ইমিউনোথেরাপি করা উচিত নয়, কারো কারো মরে যেতে পারে। মাইল্ড টু মডারেট অ্যাস্তমাতে রেকমেন্ডেশন আছে। এখন ইনজেকশনের জায়গায় আস্তে আস্তে সবাই সাবলিঙ্গুয়ালে চলে যাচ্ছে, জিভের তলায় লিকুইড ড্রপ বাচ্চাদের বা ট্যাবলেট রাখলে একই, অলমোস্ট একই কাজ করে। আপনাকে যদি চয়েস দেয় ইনজেকশন দেবো না জিভের তলায় দেবো, আপনি তো জিভের তলায় নেবেন, ইনজেকশন তো কেউ কিন্তু বলে জিভের তলা ইনজেকশন দেবো, তাহলে মুশকিল। তো এবার এই হলো গিয়ে ব্যাপারটা। আর কাজ করে বটে যাদের এই হাউস ডাস্ট অ্যালার্জিতে, রাইনাইটিস, নাকের একটা ক্রনিক অসুখ হচ্ছে, তখনও হাঁপানি হয়নি, এদের মধ্যে অলমোস্ট 1 in 4 গো অন টু ডেভেলপ অ্যাজমা। এবার হাউস ডাস্ট অ্যালার্জি রেগুলার নাকের সিমটম হচ্ছে, হাঁপানি নেই, পরবর্তীকালে 4 জনের মধ্যে 1 জনের হাঁপানি হবে। এই জিনিসটা সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি করে প্রিভেন্ট করা যায়, নট এন্টায়ারলি, কারো কারো ক্ষেত্রে। সো দ্যাট ইজ দ্য স্ট্রংগেস্ট সাইন্টিফিক এভিডেন্স ফর ইউজ অফ অ্যালার্জেন। সিঙ্গল অ্যালার্জেনে, হাউস ডাস্টে সবচেয়ে বেশি প্রমাণ আছে। হাউএভার ইজ ভেরি এক্সপেন্সিভ, এবং এই ক্ষেত্রে টেস্ট করে প্রমাণ করে করা ইজ রেকমেন্ডেড। ইন্ডিয়ান প্রোডাক্ট এখনো নেই, আসবে হয়তো কোনো সময় আছে। এছাড়া আমি খুব রেকমেন্ড করি না, তার দুটো কারণ। এক হচ্ছে যে ইনজেকশন একটা সমস্যা, আপনাকে যদি বলি মাসে একটা করে ইনজেকশন খুব একটা ব্যাপার না। আর 2 নম্বর হচ্ছে যে ওই মাইল্ড টু মডারেট অ্যাজমায়, ওই হাউস ডাস্টে অ্যালার্জি, তাকে ইনজেকশন দিলে কি লাভ হয়? ইনহেলারের ডোজ কমানো যায়, তার বেশি কিছু লাভ হয় না। তো ইনহেলারের ডোজ কমাবেন না মাসে 2টো করে ইনজেকশন নেবেন, এই চয়েসটা আপনাকে দিলে খুব একটা হবে না। সো ইনজেকশনটা না, সাবলিঙ্গুয়ালটা particularly prevention of development of that is disease modification as opposed to treatment, যে হবেই না, ঠিক। সো দ্যাট হ্যাজ অ্যাট্রাকশন। এখনো ফুল ব্লোন অ্যাভেলেবিলিটি নেই ইন্ডিয়াতে, চলে আসবে, যখন আসবে তখন আমরা ডিল করবো। AQI নিয়ে প্রচুর কথা হচ্ছে, অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। অর্থাৎ আরো সহজে যদি বলি যে আমাদের হাওয়ায় দূষণের মাত্রা, দিল্লি নিয়ে প্রচুর কথা হচ্ছে, কিন্তু কলকাতার অবস্থাও সুবিধের নয়। তো এর ফলে ভবিষ্যতে আপনারা কিভাবে দেখছেন যে কি কি লাংস ডিজিজ আরো প্যান্ডেমিকের মতন বাড়তে পারে? পলিউশন থেকে অসুখ হওয়া, এর যে সায়েন্টিফিক যে ধারাতে প্রমাণ হবে,
ইটস এক্সট্রিমলি টেনুয়াস, খুব শক্ত করা। ঠিক আছে, তাহলে কি করা যায়? দু রকমের বেসিক আছে, যে প্রি অ্যান্ড পোস্ট। আপনাকে একটা গল্প বলছি, দ্য গ্রেট স্মগ অফ লন্ডন বলে এন্ড অফ 1950s বা আর্লি 1960s হয়েছিল। তাতে ওরা ক্যালকুলেট করেছিল 30,000 লোক সিটি অফ লন্ডনে মারা গেছিল এক্সট্রা। তখন ভেবে দেখুন, ঠান্ডার দেশ, কয়লার উনুন হতো, সবার বাড়িতে ছিল তাদের কয়লা, ওই যে ধোঁয়া তার থেকে। তারপর থেকে ওরা ক্লিন এয়ার অ্যাক্ট করে ওটা বন্ধ করলো। সো ওইটা হচ্ছে ডিরেক্ট এফেক্ট, কোনো স্পেসিফিক অসুখ নয়, সব কিছু বেড়ে গেছে, অল লাং ডিজিজেস। ঠিক আছে, ইনক্লুডিং অবভিয়াসলি ইনফেকশন অ্যান্ড এভরিথিং। এবারে কজেশন যদি বলতে চান, পলিউশনের সঙ্গে লাং ক্যান্সারের ডিরেক্ট কজেশন আছে, বাট অ্যাগেন করলে হবে না করলে হবে না, এতটা করলে হবে, অতটা প্রমাণ নেই। হাঁপানির সঙ্গে ডিরেক্ট রোল অফ কজেশন নেই, কিন্তু হাঁপানি থাকলে সেটার সিমটম বাড়ায়। সিমটম বাড়ায় আরেকটা জিনিস হচ্ছে সিওপিডি, স্মোকিং রিলেটেড যে অসুখগুলোতে সাঁই হয়, সেই সিওপিডি অসুখের সিমটম বাড়ায়। এই চারটে হচ্ছে মেন, যে ডিরেক্ট একটা ভীষণ অস্বস্তিকর পরিবেশ, ইনফেকশন, মর্টালিটি, মরে যাওয়া 1 বছরের মধ্যে। একটা হচ্ছে লং টার্মে যার হাঁপানি বা সিওপিডি আছে, তার অ্যাটাক, তার সিমটম বাড়ায়। আর একটা হচ্ছে আরেকটু লঙ্গার টার্মে ক্যান্সার বাড়ায়। সো এই চারটে জিনিস আছে। এবারে এই জিনিসগুলোকে কোরিলেট করে একটা ওভারঅল ওই একিউআই এর সঙ্গে কোরিলেট করে। একিউআই এর মধ্যে অনেকগুলো জিনিস আছে, কোনটা যে কতটা কি করে এগুলো খুব মুশকিল বলা। তো সেগুলো খুবই এখন সায়েন্টিফিক্যালি এগোচ্ছে সব দেশে, বাট ওভারঅল পলিউশন রিডিউস করলে ইট ইজ এক্সপেক্টেড দিস উইল অল কাম ডাউন। দেয়ার ইজ সায়েন্টিফিক এভিডেন্স ফর দ্যাট। সেগুলো সবই হচ্ছে। কসমেটিক প্রোডাক্টের জন্য কি অ্যালার্জি হতে পারে? মানে যেরকম ধরুন হেয়ার ডাই বা ডিওড্রেন্ট। নিশ্চয়ই হতে পারে। ওটা ইউজুয়ালি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়, মানে ডার্মাটাইটিস আর স্ক্যাল্পে হয়। সো ওটা একটু বিচক্ষণভাবে নিজেই বিবেচনা করে কিন্তু এলিমিনেট করা যায়, যে এইটা ইউজ করলে আমার চুলে এখানে হচ্ছে, বা মুখে কালো দাগ হচ্ছে, বা হাতে এরকম হচ্ছে। অ্যান্ড ফর্চুনেটলি এগুলো তো সব কেমিক্যাল থেকে হয়, একটা প্রোডাক্ট বাদ দিয়ে অন্যটা ইউজ করলে দেখলেন হলো না। সো এটা খুব চিকিৎসা লাগে না। সামটাইমস পিপল টার্ন আপ মোস্টলি টু ডার্মাটোলজিস্ট। ওরা বলে যে আপনি কি কি ব্যবহার করছেন, চেঞ্জ করে দেখুন তো। হ্যাঁ, এইভাবেই ব্যাপারটা চলে। খুব সিভিয়ার হওয়াটা আনলাইকলি, বাট ইট ক্যান বি যে একটা পার্টিকুলার প্রোডাক্টের পার্টিকুলার কেমিক্যালের রিয়াকশন হচ্ছে। সেগুলো বাই এলিমিনেশন, বাই হিস্ট্রি সাসপেক্ট, বাই এলিমিনেশন প্রুফ যে এটা করলে হয়ে যায়। এই যে সিজন চেঞ্জের সময় আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি যাতে ওই যে আপনি বললেন যে ঠান্ডা না লাগে, বা অ্যালার্জির সাথে কি কোনো সম্পর্ক আছে? ডিরেক্টলি সিজন চেঞ্জতে ক্যান এফেক্ট এই রেসপিরেটরি সিস্টেম। অবভিয়াস সবচেয়ে কমন, সবচেয়ে বেশি হচ্ছে সিজনাল চেঞ্জের সময় ভাইরাল অ্যাক্টিভিটি বাড়ে। ইটস নট অ্যান অ্যালার্জি, ইটস অ্যান ইনফেকশন। সর্দি কাশি জ্বর, সেই সর্দি কাশি জ্বর বছরে 4 বার 4 সিজনে সবার হয়, কোনোবার কম, কোনোবার বেশি, কোনোবার প্রকোপ কম, কোনোবার ওইটা একটা not directly linked, but it is strangely related to change of season, the viral cycles. এটা 1 নম্বর, সবচেয়ে কমন যেটা। 2 নম্বর হচ্ছে ওই ভেসোমোটর রাইনাইটিস বললাম, ওই সিজন চেঞ্জ যদি ভ্যাপসা গরম থেকে বর্ষার ছ্যাঁতছ্যাঁতে ঠান্ডায় গেলেন, ওইটা কিন্তু কারো করে এফেক্ট করে, নাক বন্ধ হতে শুরু করে, নাক দিয়ে জল পড়ে। আবার ঠান্ডা পড়লো ভীষণ, তখনও একই জিনিস হয়, নাক বন্ধ, নাক দিয়ে জল পড়ায় আসে। সো ওইটা একটা আরেকটা জিনিস, সেটাও অ্যালার্জি নয়। অ্যালার্জির সঙ্গে লিঙ্ক হচ্ছে সিজনাল। তো আপনাকে বললাম যে এপ্রিল মেতে ফুলের রেণু বেরোচ্ছে, বা ফল অগাস্ট সেপ্টেম্বরে হচ্ছে, তখন পাতাগুলো ঝরছে, সেই পার্টিকুলারটি, দ্যাট ইজ অ্যালার্জিক। রাইনাইটিস নাকের হয়, কনজাংটিভাইটিস হয়, এটাকে হে ফিভার বলে। ওই সময় হে কাটা হতো, সেই ইয়েটাতে আসতো। সো এইগুলো সিজন চেঞ্জ ঠিক না, বাট সিজন চেঞ্জের জন্য কোনো একটা বায়োলজিক্যাল জিনিস চেঞ্জ করছে, আইদার ফুল হোক, বা গাছ হোক, বা পাতা হোক, বা সেইটা নাকা আসলে হচ্ছে। সো এইটা, সো ইনফেকশন হোক, বা ওই ভ্যাসোমোটর হোক, বা অ্যালার্জিক হোক, সিজন চেঞ্জের সঙ্গে লিঙ্ক আছে খুব। আর ঠিক নাকের ব্যাপার নয়,
থান্ডারস্টর্মের সঙ্গে অ্যাজমা অ্যাটাকের লিঙ্ক আছে। কিভাবে? আয়োনাইজেশন হয়ে যায়, এটা খুব অদ্ভুত জিনিস। আর পার্টিকুলেট ম্যাটার, বিভিন্ন আয়োনাইজ পার্টিকুলেট ম্যাটার ক্যান সেট অফ অ্যাজমা অ্যাটাকস। থান্ডারস্টর্ম মানে বজ্র বিদ্যুৎ সহকারে যেটা হচ্ছে, তো সেগুলো খুব স্ট্রেঞ্জলি দেয়ার ইজ আ লিঙ্ক উইথ অ্যাজমা অ্যাটাকস। তো ডাক্তারবাবু, আমাদের দেশে এই যে অ্যালার্জি হলেই যে অ্যালার্জি টেস্ট আর অ্যালার্জির জন্য যেই ওষুধ, এই ইনজেকশন বা আরো অন্যান্য যেসব জিনিসগুলো, এইগুলো কতটা কার্যকারী? দুটো লেভেলে যদি বলি, এক হচ্ছে সারা পৃথিবীতে কি করা উচিত একটা গাইডলাইন, আর আমাদের দেশে কি তার থেকে কীরকম ভেরিয়েশন। গাইডলাইনে এই ব্ল্যাঙ্কেট 30-35টা অ্যালার্জেন টেস্ট করা, অ্যালার্জি বার করতে অ্যাবসলিউটলি ব্যান্ড। আমাদের দেশে করে, ইজ নট রাইট। এবং স্কোপ স্পেসিফাই হিস্ট্রি থেকে সাজেস্টিভ হলে ইউ মে কনফার্ম বাই ইউজিং অ্যালার্জেন টেস্ট। স্কিন টেস্টের এখানকার যে সলিউশনগুলো পাওয়া থাকে ভারতবর্ষে, এগুলো ভীষণ ভেরিয়েবল, নট স্ট্যান্ডার্ডাইজড, আমি ইউজ করি না। এটা পেপার পাবলিশড হয়েছে, ভেলোর থেকে পাবলিশ করেছে, এটা নিয়ে কথাবার্তা চলছে। স্কিন প্রিক টেস্টের স্ট্যান্ডার্ডাইজেশন খুব পুয়ার। ব্লাড টেস্টের ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট স্ট্যান্ডার্ড যে পাওয়া যায়, হাওয়েভার কস্ট অনেক বেশি। সো আমাদের যেটা হচ্ছে যে যেটা অবভিয়াস, যেটা পাচ্ছি ইতিহাস থেকে, সেটা আমরা টেস্ট করতে চাই না, কারণ হাউস ডাস্টে অ্যালার্জির জন্য টেস্ট লাগে না, এটা অবভিয়াস। কোনো কারণে খটকা লাগলে টেস্ট করা যায়। আই ডোন্ট ইউজ স্কিন প্রিক টেস্ট, কারণ আই ডোন্ট থিঙ্ক দের আর স্ট্যান্ডার্ডাইজ টেস্ট অ্যাভেলেবল ইন ইন্ডিয়া। আমি ব্লাড টেস্ট করি, একটু এক্সপেন্সিভ, বাড়ির লোককে বুঝিয়ে বলতে হয় যে দেখুন আমি এটা টেস্টটা দিচ্ছি, এই কারণে খটকা লেগেছে, যে অ্যালার্জিটা ভাবছি সেটা প্রমাণ করার এটাই উপায়। হাওয়েভার উল্টোটা ঠিক নয়, কিন্তু আপনি একটা টেস্ট রিপোর্ট নিয়ে এলেন, ডাক্তারবাবু এটা আমার অ্যালার্জি আছে, ব্লাড টেস্ট থেকে অ্যালার্জি ডায়াগনোসিস হয় না। বেশিরভাগ যাদের টেস্ট পজিটিভ তাদের অ্যালার্জি নেই। ইট ইজ জাস্ট আ প্রোপেন্সিটি টু ডেভেলপ, ইটস কল্ড সেন্সিটাইজেশন। তাদের অ্যালার্জি হতে পারে এই অসুখে, না থাকলে প্রমাণ হয় যে অ্যালার্জি নেই, থাকলে প্রমাণ হয় না যে অ্যালার্জি আছে। অতএব ভ্যালিডিটি অফ কোয়ালিটি অফ টেস্ট, তার ইন্টারপ্রিটেশন, এবং ইন দ্য অ্যাবসেন্স অফ হিস্ট্রি, নান অফ দিস ইজ অ্যাট অল রেলিভেন্ট, শুড নট বি ডান। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছিল রুগী তো বুঝতে পারবে না, যদি কোনো ডাক্তার তাকে সেটা একটা সমস্যা। সেই জন্যই আপনাদের এসব প্রোগ্রাম করা, লোকেদের বোঝানো। আর ইনজেকশন যেগুলো দেওয়া হয়, আনফর্চুনেটলি আমাদের দেশে সেই ইনজেকশনের যে কোয়ালিটি, আগে বাইরের দেশ থেকে আনতগুলো অনেক খরচা বেশি হয়ে যায়, ওই কোয়ালিটি স্ট্যান্ডার্ডাইজেশন একেবারে নেই। উই ডোন্ট হ্যাভ দ্যাট ইনফ্রাস্ট্রাকচার। আগে বাইরের দেশে পাওয়া যেত, এখন খুব পাওয়া যায় না। আমি খুব ইনজেকশন ইমিউনোথেরাপি প্রেফার করি না। কথা বললাম যেটা যে সাবলিঙ্গুয়াল, সেটাও বাইরের দেশের থেকে আছে, সেগুলো করি। লাকিলি এখন সব কটা অ্যাটলিস্ট রেসপিরেটরি অ্যালার্জিসে চিকিৎসা এমন হয়ে গেছে, আই ডোন্ট মিস ইট। সো মোস্ট অফ দ্য টাইমস না করলেও চলে যায়। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু, আরও একবার আমাদেরকে এতটা সমৃদ্ধ করার জন্য। এবং বিশেষ করে অ্যালার্জি এই কথাটা খুব সচরাচর আমরা গুপগাপ ব্যবহার করে দিই, তো এই অ্যালার্জিকে এত সহজে বোঝানোর জন্য আশা করি আর আমাদের সব কিছুর প্রতি অ্যালার্জি আমরা এই কথাটা বলবো না, পুরো চুলকানি কমে গেল। এবং তার সাথে আমরা ধন্যবাদ জানাবো আমাদের আজকের পর্বের গিফট পার্টনার শালিমারকে, এবং আমাদের আজকের ভেন্যু পার্টনার অর্থাৎ লোকেশন পার্টনার ঘোষ ইএনটি ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে শুটিং করতে দেওয়ার জন্য। তো অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আবারও আমরা চাইবো যে অন্য কোনো বিষয় নিয়ে আমরা কোনো একটা ডিপ ডাইভ এপিসোড করবো আপনার সাথে। নিশ্চয়ই। আর আপনারা কি করছেন দিন, মানে অ্যালার্জি হয়ে গেছে নাকি আমাদের প্রতি? আমাদের অন্য কিছু দিতে হবে না, ভালো করে দিন, মানে ওই সাবস্ক্রাইব বোতামটা একটু পুক করে দিন, তারপর বেল আইকনটা পুক করে টিপে দিন, আর একটু এই এপিসোডগুলো একটু শেয়ার করবেন। যেসব মানুষের অ্যালার্জি আছে তাদের সাথে এই এপিসোডটা শেয়ার করুন, আর কমেন্ট করে জানান আর কোন কোন বিষয় নিয়ে চান যে আমরা নতুন নতুন পর্ব আপনাদের জন্য নিয়ে আসি। তাহলে এখান থেকেই টাটা বাই বাই বলছি, আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়, আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি, টাটা।